ক্লাস 12-এর প্রাকৃতিক ভূগোলের ষষ্ঠ অধ্যায়ের অন্তর্গত জীববৈচিত্র্য, যাকে আমরা ইংরাজিতে বলে থাকি বায়োডাইভার্সিটি, তার কিছুটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই জীববৈচিত্র্য সম্পর্কে জানার আগে এই জীবকুলের সৃষ্টি কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। তারপর আমরা বিভিন্ন বৈচিত্র্য সম্পন্ন জীব এবং তাদের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো দেখো, বিভিন্ন বিজ্ঞানীদের মতানুসারে আনুমানিক প্রায় 450 থেকে 460 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছিল। পৃথিবী সৃষ্টির প্রথম 100 কোটি বছরে এই গ্রহে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এই যে প্রাণহীন সময়টা, সেই সময়টাকে আমরা কি বলছি? অ্যাজোইক যুগ, যাকে ইংরাজিতে কি বলা হয়? অ্যাজোইক ইরা। এবং এটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে বলবো কি? জীবহীন যুগ। এরপর বিভিন্ন যুগে পৃথিবীতে বিভিন্ন প্রকার জীবের আবির্ভাব ঘটেছে এবং তার সাথে সাথে এরকমও ঘটেছে যে বিভিন্ন প্রজাতির জীব চিরতরে বিদায়ও নিয়েছে। তো এই যে বিভিন্ন যুগে বিভিন্ন জীবের যে আবির্ভাব ঘটল, সেই সময় কিন্তু জীবের প্রধান বৈশিষ্ট্যই হয়ে গেল তাদের মধ্যে কি? বৈচিত্র্য। তো পৃথিবীর এই বৈচিত্র্যময় পরিবেশের কারণেই কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জীবগোষ্ঠীর উদ্ভব ঘটেছে। তো পৃথিবীতে যদি এই বৈচিত্র্য না থাকতো তাহলে কিন্তু সব জায়গাতেই একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব আমরা দেখতে পেতাম। খুব ছোট থেকে খুব বড় সব মিলিয়ে প্রতি মুহূর্তেই কিন্তু উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীর সংখ্যা ঠিক কত তার সঠিক হিসেব নিকাশ কিন্তু বিজ্ঞানীরা করে উঠতে পারেননি। তার একটা বড় কারণ কি? প্রতিদিনই পৃথিবী থেকে যেমন কিছু না কিছু জীবগোষ্ঠী অবলুপ্ত হচ্ছে, তেমনই বেশ কিছু জীবগোষ্ঠী বিবর্তনের মাধ্যমে আবার আত্মপ্রকাশও করছে। সেই সঙ্গে কি হচ্ছে? বিভিন্ন যে দুর্গমতা, সেই দুর্গমতার কারণেও কিন্তু অনেক স্থানের জীবগোষ্ঠী সম্পর্কে কিন্তু ধারণা এখনও পর্যন্ত তৈরি হয়নি। কেন? দুর্গমতার কারণে কিন্তু সেই জায়গাগুলোতে পৌঁছানোই সম্ভব হয়নি। প্রাকৃতিক নিয়মে জীবগোষ্ঠীর আসা যাওয়ার ভারসাম্য থাকলে কিন্তু কোনো ক্ষতি হয় না, কিন্তু জেট গতিতে, মানে জেট বিমানের যে গতি, সেই গতিতে যদি সভ্যতার বিকাশের প্রভাবে অধিক সংখ্যায় জীবগোষ্ঠীর যদি বিলুপ্তি হয় তাহলে কি হবে? ভারসাম্যটা কিন্তু বিঘ্নিত হবে এবং তার প্রভাব কার উপর পড়বে? আমাদের দৈনন্দিন জীবনযাত্রার উপরে। এই যে জীববৈচিত্র্য ধারণাটা, সেই ধারণাটা কিন্তু অপেক্ষাকৃত নতুন। তো কোন বিজ্ঞানী প্রথম জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন? 1986 সালে ওয়াল্টার রাসেন সর্বপ্রথম জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন। জীববৈচিত্র্যের যে ইংরাজি এই প্রতিশব্দ বায়োডাইভার্সিটি, সেই শব্দটা গ্রিক শব্দ বায়োস অর্থাৎ লাইফ বা প্রাণ এবং ডাইভার্সিটি অর্থাৎ ফর্ম বা গঠন শব্দ দুটির সংমিশ্রণেই কিন্তু সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? ইংরাজি শব্দ বায়োডাইভার্সিটি। এই ওয়াল্টার রাসেনের আগে 1980 সালে মার্কিন জীববিজ্ঞানী থমাস লাভজয় প্রথম জীবগত বৈচিত্র্য অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন। বিজ্ঞানী উইলসন জীববৈচিত্র্য বিষয়টিকে সারা পৃথিবীর বিজ্ঞানী মহলে প্রচার ও জনপ্রিয় করেন বলেই উইলসনকে কি বলা হয়? জীববৈচিত্র্যের জনক বা ফাদার অফ কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ধারণার পিতা। এরপর 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে যে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এই জীববৈচিত্র্য বিষয়টি নিয়ে একটি সুদীর্ঘ আলোচনা হয়েছিল এবং যেখানে অংশগ্রহণ করেছিল 178টি দেশের মধ্যে 150টি দেশ, এবং এই 150টি দেশ জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল। এবার জীববৈচিত্র্যের সংজ্ঞা সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণভাবে কি বলা হয়ে থাকে?
কোনো নির্দিষ্ট অঞ্চল বা বৃহদায়তন বাস্তুতন্ত্রের মধ্যে বসবাসকারী অসংখ্য উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীকে একসাথে কি বলা হয়? জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো জীববৈচিত্র্যের এই সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন বিভিন্ন মতামত প্রকাশ করলেও তাদের প্রত্যেকের সংজ্ঞায় কিন্তু তিনটে বিষয় যথেষ্ট গুরুত্ব পেয়েছে। সেই তিনটে বিষয় কি কি? প্রথমটা হলো জিন, দ্বিতীয়টা হলো প্রজাতি, আর তৃতীয়টা হলো বাস্তুতন্ত্র। এবার আমরা কয়েকটি সংজ্ঞা সম্পর্কে জানব এবং প্রত্যেকটা সংজ্ঞাই কিন্তু এই জীববৈচিত্র্যের উপর। তো প্রথম যে সংজ্ঞাটা জানব সেটা কার? সেটা হচ্ছে বিজ্ঞানী C.J. ব্যারো। তিনি কি বলেছেন? কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের প্রজাতির বৈচিত্র্য এবং কোনো একটি প্রজাতির মধ্যে যে জিনগত বৈষম্য রয়েছে তাকেই বলা হচ্ছে কি? জীববৈচিত্র্য। পরের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা কারা দিয়েছেন? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তারা কি বলেছেন? যে নির্দিষ্ট অঞ্চলে জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের যোগফলই হচ্ছে জীববৈচিত্র্য। এবার তৃতীয় যে সংজ্ঞাটা সেটা হচ্ছে, যিনি বলেছেন তিনি হলেন কে? ডি কাস্ট্রি। তিনি কে বলেছেন? নির্দিষ্ট অঞ্চল ও নির্দিষ্ট সময়ে জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্যের মিথস্ক্রিয়া ও সামগ্রিক অবস্থাই হলো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই যে তিনটে সংজ্ঞা সম্পর্কে আমরা জানলাম, তার মধ্যে জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্র ছাড়াও আর একটা বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সময়। তো এই যে সময়, এই সময়কে নিয়ে যে চারটে বিষয় হলো কি কি? জিন, প্রজাতি, বাস্তুতন্ত্র ও সময়। তার উপর নির্ভর করে জীববৈচিত্র্যের কিন্তু একটা সম্পূর্ণ সংজ্ঞা দেওয়া যায়। সেই সংজ্ঞাটা কি? নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট অঞ্চলে জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য অনুযায়ী সেই অঞ্চল বা স্থানে জীবের যে বৈচিত্র্য ও বৈষম্য এবং স্থান ও সময় পরিবর্তনে জীবকুলের বৈশিষ্ট্যের যে পরিবর্তন ঘটে তাকেই কি বলা হচ্ছে? জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এবার জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। তো জীববৈচিত্র্যের প্রধান বা মুখ্য যে বৈশিষ্ট্যগুলো মূলত পরিলক্ষিত হয় সেগুলো হলো বাস্তুতন্ত্রের রূপভেদ, ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠীর সমন্বয়, পরিবর্তনশীলতা, জীব প্রজাতির বিপুল সম্ভার ও অসমভাবে বণ্টিত। এই যে পাঁচটা বৈশিষ্ট্যের কথা বললাম আমি, সেইগুলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো প্রথম যেটা বলেছি সেটা হলো কি? বাস্তুতন্ত্রের রূপভেদ। তো কোনো একটা অঞ্চলে জীবসমূহের প্রজাতিগত বিভিন্নতা এবং বাস্তুতন্ত্রে এদের যে সামগ্রিক বিন্যাস তাকেই কি বলা হয়ে থাকে? জীববৈচিত্র্য। সুতরাং এটা বলাই যেতে পারে যে বাস্তুতন্ত্রের বহুরূপতাই হলো কি? জীববৈচিত্র্য। দ্বিতীয় যে পয়েন্ট বলেছি সেটা হলো কি? ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠীর সমন্বয়। জীববৈচিত্র্যে ভিন্ন ভিন্ন উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণী গোষ্ঠীর সমন্বয় পরিলক্ষিত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কোনো একটা নির্দিষ্ট জীববৈচিত্র্যে শুধুমাত্র যে উদ্ভিদ গোষ্ঠী থাকবে সেরকম যেমন নয়, সেরকম শুধুমাত্র যে প্রাণী গোষ্ঠী থাকবে সেরকমটাও নয়। উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠীর সমন্বয় কিন্তু এখানে পরিলক্ষিত হয়। তৃতীয় যে পয়েন্ট বলেছিলাম সেটা হলো কি? পরিবর্তনশীলতা। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রজাতির জীব যেমন জন্মাচ্ছে, তেমনি কোনো কোনো জীব প্রজাতি জীবন সংগ্রামে লড়াই করতে করতে একটা সময় কিন্তু হেরে যাচ্ছে এবং পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই কারণে জীববৈচিত্র্য কিন্তু ক্রম পরিবর্তনশীল। এরপরে চতুর্থ পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হলো কি? জীব প্রজাতির বিপুল সম্ভার। পৃথিবীতে যে মোট কত সংখ্যক জীববৈচিত্র্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা বিজ্ঞানীরা যেমন সঠিকভাবে হিসাব করতে পারেননি, সেরকম পৃথিবীতে এরকম বেশ কিছু দুর্গম জায়গা রয়েছে যে জায়গাগুলোতে দুর্গমতার জন্য পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কেও কিন্তু আমরা এখনও ধারণা লাভ করতে পারিনি। তো বিজ্ঞানীরা যে অনুমান করেছেন সেই অনুমানের ভিত্তিতে বলা যায় যে পৃথিবীতে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি প্রজাতির জীব রয়েছে।
এরপরে পঞ্চমত যে পয়েন্টটা আমি বলেছিলাম সেটা হলো কি অসমভাবে বণ্টিত। এই যে পুরো যে পৃথিবী, যেটা বিভিন্ন জীব প্রজাতির আবাসস্থল, সেখানে যে বিভিন্ন যে জীববৈচিত্র্য সম্পন্ন উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী রয়েছে তারা যে সব জায়গায় সমানভাবে বণ্টিত হবে তা কিন্তু নয়। জলবায়ুর উপর খানিকটা এই বন্টনের পরিমাণটা নির্ভর করে, অর্থাৎ জলবায়ু কতটা অনুকূল এবং প্রতিকূল তার উপর কিন্তু বন্টনের হ্রাস বৃদ্ধি হয়। তো কি দেখা যায় যে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক প্রজাতির জীব থাকায় এই অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, যেমন কি সেলভা অরণ্য। আবার জলভাগের প্রবাল প্রাচীরেও অসংখ্য প্রজাতির জীব বসবাস করে, তাই প্রবাল প্রাচীরেও জীববৈচিত্র্য কিন্তু বিপুল হয়ে থাকে। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় যে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। প্রবাল প্রাচীরে জীববৈচিত্র্য জলভাগের মধ্যে সর্বাধিক হওয়ায় একে আবার কি বলা হয়, সমুদ্রের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয়ে থাকে। এবার জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নেওয়া যাক। তো যখন জীববৈচিত্র্যের আমি সংজ্ঞা বলেছিলাম তখন তোমরা জানতে পেরেছো যে জীববৈচিত্র্যের প্রধান 4টে উপাদান রয়েছে। কি কি? জিনগত বৈষম্য, প্রজাতির বৈষম্য, বাস্তুতন্ত্রের বৈষম্য ও সময়গত বৈষম্য। এই 4টে উপাদানের ভিত্তিতেই কিন্তু পৃথিবীর বুকে বিভিন্ন জীববৈচিত্র্যের উদ্ভব ঘটেছে। তো এই যে 4টে উপাদান, সেই 4টে উপাদানের ভিত্তিতে পৃথিবীর বুকে এরকম কত ধরনের জীববৈচিত্র্যের উদ্ভব ঘটেছে? প্রায় 87 লক্ষ জীবের কিন্তু আবির্ভাব ঘটেছে। তবে এখনও পর্যন্ত প্রায় 21 লক্ষ জীব সম্পর্কেই আমরা ধারণা লাভ করতে পেরেছি। আবার ইউএনএপি অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের তথ্য অনুযায়ী প্রতি 24 ঘন্টায় পৃথিবী থেকে গড়ে 150 থেকে 200 প্রজাতির জীব কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে 4টে উপাদান, এই 4টে উপাদানের ভিত্তিতে কিন্তু জীববৈচিত্র্যকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও তৃতীয় যেটা রয়েছে সেটা হলো কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো প্রথম যেটা রয়েছে সেটা কি জিনগত বৈচিত্র্য। জিন কি? জিন হলো জীবের বংশগতির ধারক ও বাহক, যার তারতম্যে জীবের চারিত্রিক পার্থক্য পরিলক্ষিত হয়। একটি প্রজাতির মধ্যে অবস্থিত এক প্রাণীসত্তার মধ্যে প্রাপ্ত জিনগত পার্থক্যের প্রকারকেই কী বলা হচ্ছে? জিনগত বৈচিত্র্য। উদাহরণ হিসাবে কি বলা যায়? মানুষের 35,000 থেকে 40,000 ধরনের জিন বৈচিত্র্য রয়েছে। আবার ধানের জিন বৈচিত্র্যের সংখ্যা প্রায় কত? 32,000 থেকে 50,000-এর মতো। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্থনি ক্যাম্বেল 2003 খ্রিস্টাব্দে আণবিক বা মলিকিউলার বৈচিত্র্য নামে আর এক ধরনের কিন্তু জীববৈচিত্র্যের বর্ণনা দিয়েছিলেন। এবার দ্বিতীয় যে শ্রেণীবিভাগের কথা বলেছিলাম সেটা কী ছিল? সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তো কোনো একটা অঞ্চল বা বাস্তুতন্ত্রে যে সকল বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বসবাস করে তাদের যে সংখ্যা, সেই সংখ্যাটাই কিন্তু হলো ওই নির্দিষ্ট অঞ্চল বা এলাকার প্রজাতিগত বৈচিত্র্য। কখনো কখনো এই প্রজাতিগত বৈচিত্র্যকে আবার জীব বৈচিত্র্য হিসেবেও কিন্তু উল্লেখ করা হয়ে থাকে। কোনো নির্দিষ্ট একক অঞ্চলে যত সংখ্যক প্রজাতি গোষ্ঠী বসবাস করে তার উপর জীবের প্রাচুর্য বা স্বল্পতা নির্ভর করে, এবং যেখানে প্রজাতি গোষ্ঠী যত বড় অর্থাৎ বৃহৎ সেখানে কি হবে? খাদ্য শৃঙ্খল অর্থাৎ ফুড চেনটাও কিন্তু তত বেশি দীর্ঘ হবে বা লম্বা হবে। সাধারণভাবে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে প্রজাতিগত বৈচিত্র্য সবচেয়ে বেশি এবং মরুভূমি অঞ্চলে কিন্তু সবচেয়ে কম। বাস্তুতন্ত্রে যে সকল অঞ্চলগুলিতে প্রজাতি বৈচিত্র্য অত্যন্ত বেশি তাদেরকে কি বলা হয়? তাদেরকে হটস্পট বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় এসএকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতির বৈচিত্র্য মূলত কিসের উপর নির্ভর করে? মূলত নির্ভর করে প্রজাতির প্রাচুর্য এবং প্রজাতির সমতার উপর।
তো এই যে প্রজাতির প্রাচুর্য সেটা কি? একটি একক অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবদের আধিক্যকে কী বলা হচ্ছে? প্রজাতির প্রাচুর্য। আর একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির সদস্যদের সংখ্যার যে সমতা তাকে কি বলা হচ্ছে? প্রজাতির সমতা। তৃতীয় এবং শেষ যে শ্রেণীবিভাগটা ছিল সেটা কি ছিল? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থানরত সমস্ত জীবজ এবং অজীবজ উপাদানের যে সমাহার তাকেই আমরা কি বলছি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটাকে আবার অন্য রকমভাবেও বলা যায়। কিভাবে বলা যায়? যে কোনো বাস্তুতন্ত্রের মধ্যে কিংবা একাধিক বাস্তুতন্ত্রের মধ্যে যে বিশাল বিভিন্নতা বা বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকেই কি বলা হচ্ছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে যদি অনেকগুলো বাস্তুতন্ত্র থাকে তো সেই অনেকগুলো বাস্তুতন্ত্রের মধ্যে কি বিভিন্নতা বা বৈচিত্র্য রয়েছে, যে কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বা কি অমিল রয়েছে, সেটাকেও আবার কি বলা হচ্ছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, আবার গামা বৈচিত্র্য। এটাও কিন্তু পরীক্ষাতে এসএকিউ এর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো কি? আলফা বৈচিত্র্য। সেটা কি? কোনো একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকেই কি বলা হচ্ছে? আলফা বৈচিত্র্য। অর্থাৎ আলফা বৈচিত্র্য হলো একই গোষ্ঠীভুক্ত সমস্ত জীবসমূহের মধ্যেকার বৈচিত্র্য। অর্থাৎ একই গোষ্ঠীভুক্ত জীব কুল থাকতে হবে এবং তাদের মধ্যেকার যে বৈচিত্র্য থাকবে সেটাই হচ্ছে কি? আলফা বৈচিত্র্য। বিজ্ঞানী হুইটেকার এই প্রকার বৈচিত্র্যকে কি বলেছে? বিন্দু বৈচিত্র্য নামেও আবার কিন্তু অভিহিত করেছেন। উদাহরণ হিসাবে কি বলা যায়? সুন্দরবনের একটি দ্বীপের জীববৈচিত্র্যের যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে কি? আলফা বৈচিত্র্য। এবার দ্বিতীয় যেটা রয়েছে সেটা কি? বিটা বৈচিত্র্য। সেটা কি? একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে তাকে বলা হচ্ছে কি? বিটা বৈচিত্র্য। তাহলে এখানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কি থাকবে? যে ভিন্ন ভিন্ন বাসস্থান এবং সেই বাসস্থানের মধ্যে যে জীবকুল থাকবে তাদের বৈচিত্র্যের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যাবে তাকেই কি বলা হচ্ছে? বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্যকে টার্ন ওভার ডাইভার্সিটিও বলা হয়। বিটা বৈচিত্র্য নির্ধারণের যে সূত্রটা সেটা হলো কি? যে গামা বৈচিত্র্য আর হচ্ছে আলফা বৈচিত্র্য, এই দুটো বৈচিত্র্যকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু বিটা বৈচিত্র্য নির্ধারণ করতে পারব। সুন্দরবনের পাশাপাশি দুটি দ্বীপের জীববৈচিত্র্যের বৈচিত্র্যকে কিন্তু আমরা বিটা বৈচিত্র্য হিসাবে ধরতে পারি। এরপরে তৃতীয় যে বৈচিত্র্যটা ছিল সেটা হলো কি? গামা বৈচিত্র্য। তো দেখো, একটি ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীবপ্রজাতির মধ্যে যে সামগ্রিক বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকেই আমরা কি বলছি? গামা বৈচিত্র্য। এই যে গামা বৈচিত্র্য নির্ধারণের সূত্রটা হচ্ছে আলফা বৈচিত্র্য গুণ হচ্ছে বিটা বৈচিত্র্য। এই আলফা বৈচিত্র্যর সাথে বিটা বৈচিত্র্যকে যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি? গামা বৈচিত্র্য। সমগ্র যে সুন্দরবন, সে সুন্দরবনের বিভিন্ন দ্বীপের জীবগোষ্ঠীর যে বৈচিত্র্য তাকেই আমরা গামা বৈচিত্র্যের উদাহরণ হিসাবে ধরতে পারি। এই যে পুরো পৃথিবীময় বিভিন্ন বৈচিত্র্য সম্পন্ন জীবকুল আমরা লক্ষ্য করতে পারি, সেই জীবকুলের বিনাশ কেন ঘটছে এবং বিনাশের কারণই বা কী? তো প্রকৃতিতে এই যে জীবের আত্মপ্রকাশ ঘটছে এবং নির্দিষ্ট সময়ের পর বা কখনো কখনো নির্দিষ্ট সময়ের আগে যে জীবকুলের যে অবলুপ্তি ঘটছে সেটা কিন্তু মূলত একটা প্রাকৃতিক ঘটনা। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে যেমন বিবর্তনের মাধ্যমে নতুন নতুন প্রজাতি পৃথিবীতে এসেছে, ঠিক তেমনি অনেক প্রজাতি কিন্তু আবার হারিয়েও গেছে। পৃথিবীতে উন্নত বুদ্ধিসম্পন্ন সমৃদ্ধশালী মানুষ, ম্যান, ক্যাপিটাল MAN, এবং যে স্মল MAN, তোমরা এটা ক্লাস 9-এ পড়েছিলে, দুর্যোগ এবং বিপর্যয় চ্যাপ্টারে ছিল যে ক্যাপিটাল MAN আর স্মল MAN এর মধ্যে পার্থক্য কী।
তো যখন পৃথিবীতে এই ক্যাপিটাল লেটারে লেখা MAN অর্থাৎ উন্নত বুদ্ধিসম্পন্ন সমৃদ্ধশালী মানুষ যখনও পর্যন্ত এসে পারেনি, তার আগে পর্যন্ত কিন্তু এই জীববৈচিত্র্যের ধ্বংস সেভাবে হয়নি, এবং যতটুকুও বা হয়েছে তা কিন্তু প্রাকৃতিক নিয়মেই ঘটেছে। কিন্তু এই উন্নত বুদ্ধিসম্পন্ন জীব ম্যান আসার পর থেকে কিন্তু এই জীববৈচিত্র্য একটু একটু করে বিলুপ্তির দিকে এগিয়ে গেছে, এবং 1850 সালে শিল্প বিপ্লবের পর সেটা কিন্তু অত্যন্ত দ্রুত মাত্রায় ঘটেছে, এবং বিভিন্ন অর্থনৈতিক উন্নতির কারণে কিন্তু এই ধ্বংসের মাত্রাটা কিন্তু আরও বেড়েছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের যে মত, সেই মত অনুসারে কিন্তু বা হিসাব অনুসারে পৃথিবী থেকে প্রতি 24 ঘন্টায় 150 থেকে 200 প্রজাতি উদ্ভিদ এবং প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই যে সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন যুগে যে বিভিন্ন জীববৈচিত্র্যের যে বিনাশ ঘটেছে, তাকে কিন্তু মোটামুটি 5টা ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? প্রথমটা হচ্ছে অর্ডোভিশিয়ান যুগ, দ্বিতীয়টা হচ্ছে ডেভোনিয়ান যুগ, তৃতীয়টা হচ্ছে পার্মিয়ান যুগ, চতুর্থটা হচ্ছে ট্রিয়াসিক যুগ, আর পঞ্চমটা হচ্ছে ক্রিটেসিয়াস যুগ। তো প্রথম যেটা বললাম সেটা কি ছিল? অর্ডোভিশিয়ান যুগ। অর্ডোভিশিয়ান যুগ অর্থাৎ প্রায় কত কোটি বছর আগে? 44 কোটি বছর পূর্বে জলবায়ুগত যে বিপর্যয়, সেই বিপর্যয়ের জন্যই কিন্তু পুরো বিশ্বের প্রায় 20% জীবের কিন্তু অবলুপ্তি ঘটেছিল। এবার পরবর্তী যে যুগটা সেটা কি ছিল? ডেভোনিয়ান যুগ। প্রায় 36 কোটি বছর পূর্বে ডেভোনিয়ান যুগে পৃথিবী থেকে প্রায় 70% জীবের অবলুপ্তি ঘটেছিল, এবং এই যে অবলুপ্তির যে কারণ, তারও কিন্তু কারণ ছিল জলবায়ুগত বিপর্যয়। এবং এই যে বিপর্যয়টা, সেই বিপর্যয়টা কত বছর ধরে চলেছিল? 2 কোটি বছর ধরে কিন্তু চলেছিল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্মিয়ান যুগ। প্রায় 25 কোটি বছর পূর্বে পার্মিয়ান যুগে সেই জলবায়ুগত বিপর্যয়ের কারণেই কিন্তু প্রায় 90% সামুদ্রিক প্রাণীর অবলুপ্তি ঘটেছিল। চতুর্থ যে যুগটা ছিল সেটা হচ্ছে কি? ট্রিয়াসিক যুগ। প্রায় 20 কোটি বছর পূর্বে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রায় 20% সামুদ্রিক জীব এবং অনেক উভচর প্রাণী কিন্তু চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এরপরে পঞ্চম ও শেষ যে যুগটা ছিল সেটা হচ্ছে কি? ক্রিটেসিয়াস যুগ। এখন থেকে প্রায় 7 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে বিশ্বের প্রায় 3/4 স্থলজ উদ্ভিদ ও চতুষ্পদ প্রাণীর চিরবিনাশ ঘটেছে। এই প্রসঙ্গে বিজ্ঞানীরা কি বলেছেন? এই যুগের দানবাকৃতি ডাইনোসর ব্যাপক উল্কাবৃষ্টির কারণে কিন্তু চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তোরা এতক্ষণ ধরে জানলি যে পৃথিবীতে যে বিভিন্ন যুগে জীববৈচিত্র্য কী কী কারণে বিলুপ্ত হয়ে গেছে এবং কোন কোন যুগেই বা তারা বিলুপ্ত হয়েছে। এবার জেনে নেওয়া যাক সেই বিলুপ্তি অনুসারে জীববৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা যায়। তো বিলুপ্তি অনুসারে জীববৈচিত্র্যকে মোটামুটি 11টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি? বিলুপ্ত বা অবলুপ্ত প্রজাতি। তার মধ্যে কারা কারা পড়ছে? মরিশাস দ্বীপের ডোডো পাখি, নিউজিল্যান্ডের মোয়া পাখি, মধ্য ও দক্ষিণ আমেরিকার হার্লিকুইন ব্যাং, আমেরিকার প্যাঞ্জেরার পিজন প্রভৃতি। এই যাদের নাম আমি বললাম, এই সমস্ত প্রাণীগুলোকে কিন্তু বিগত 50 বছরের মধ্যে কিন্তু পৃথিবীতে আর দেখা যায়নি। এরপরে দ্বিতীয় যে প্রজাতিটা রয়েছে সেটা হচ্ছে কি? বিপন্ন প্রজাতি। এদের মধ্যে পড়ছে রেড পান্ডা, এশিয়াটিক সিংহ, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, কলসপত্রী সুন্দরী প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী। তো এই যে প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, তারা এত দ্রুত হ্রাস পেয়ে যাচ্ছে যে ভবিষ্যতে এদের কিন্তু অবলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিপদাপন্ন বা অসুরক্ষিত প্রজাতি। এদের মধ্যে পড়ছে সোনালী হনুমান, রডোডেন্ড্রন, শকুন, চড়াই প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী। এইসব প্রজাতির জীবের সংখ্যা কিন্তু খুব
কমে না গেলেও ভবিষ্যতে যদি এরা প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে তাহলে কিন্তু এদের বিপন্ন বা বিলুপ্ত হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরপরে চতুর্থ যে প্রজাতিটা রয়েছে সেটা হচ্ছে কি বিরল প্রজাতি। এর মধ্যে রয়েছে হিমালয়ান স্যালামান্ডার, ঘড়িয়াল প্রভৃতি। এইসব জীবের কিন্তু সংখ্যা খুব কম এবং বর্তমানে যথেষ্ট বিপদগ্রস্ত এরা এবং বিপন্ন, এবং ভবিষ্যতে এদের বিলুপ্তির সংখ্যাও কিন্তু যথেষ্ট রয়েছে। পঞ্চম যে প্রজাতি রয়েছে সেটা হচ্ছে কি বন্য পরিবেশে অবলুপ্ত প্রজাতি, যার মধ্যে রয়েছে গুয়াম দ্বীপের মাছরাঙা, হাওয়াই দ্বীপপুঞ্জের কাক, টুপিওয়ালা হনুমান প্রভৃতি। এইসব প্রজাতির জীবগুলো তাদের স্বাভাবিক বাসস্থানে কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু সন্ধান পাওয়া যায় না। কেমন? এরপরে পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে চরম সংকটপূর্ণভাবে বিপন্ন প্রজাতি, যার মধ্যে রয়েছে সুমাত্রা দ্বীপের ওরাং ওটাং, আমস্টারডামের অ্যালবাট্রস, ইউরেশিয়ার বন্য শূকর প্রভৃতি। এইসব জীব প্রজাতির নিকট ভবিষ্যতে তাদের স্বাভাবিক বন্য পরিবেশ থেকে চরমভাবে অবলুপ্ত হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সপ্তম যেটা রয়েছে সেটা হলো কম বিপদগ্রস্ত প্রজাতি। এর মধ্যে রয়েছে বাদামি ডানাযুক্ত মাছরাঙা পাখি, সাদা সামুদ্রিক ঈগল প্রভৃতি। এইসব যে প্রজাতিগুলো তারা কিন্তু বিপদগ্রস্ত শ্রেণীর মধ্যবর্তী স্থানের কিন্তু তালিকাবদ্ধ। এরপরে রয়েছে তথ্য অসম্পূর্ণ, অর্থাৎ তথ্যের অপ্রতুলতা, অর্থাৎ ঠিক করে তথ্য পাওয়া যায়নি, সেই কারণে এইসব বিপদগ্রস্ত প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা কিন্তু নির্ণয় করা সম্ভব হয়নি, অর্থাৎ পৃথিবী থেকে কেন এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা জানা সম্ভব হয়নি। তাদের মধ্যে কারা রয়েছে? বাদামি ডোরাকাটা রেল পাখি। এরপরে নবম যেটা রয়েছে সেটা হচ্ছে বাণিজ্যিক কারণে বিপদের লক্ষণযুক্ত প্রাণী। তাদের মধ্যে কারা রয়েছে? আটলান্টিক ব্লুফিন টুনা, হোয়েল শার্ক প্রভৃতি। এরা কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে? অতিরিক্ত বাণিজ্যিক ব্যবহারের জন্য এইসব জীব প্রজাতির অস্তিত্ব কিন্তু বিপন্ন হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সব যে প্রাণীগুলো তাদের জীবের কোন কোন অংশের জন্য সাধারণত বিপন্ন হয়ে যাচ্ছে বা তাদেরকে শিকার করা হচ্ছে? তাদের লোম, চামড়া, দাঁত এবং উদ্ভিদের মধ্যে শিকড়, কাণ্ড, পাতা, ছাল প্রভৃতির জন্যে কিন্তু এরা বিপন্ন হয়ে যাচ্ছে। এরপরে 10 নম্বর যেটা রয়েছে সেটা কি অপরীক্ষিত বা মূল্যায়িত হয়নি। তার মানে কি? যে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা, যেটাকে ইংরাজিতে কি বলা হয়? IUCN, এদের যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যের নিরিখে কিন্তু এইসব প্রজাতি এখনও পরীক্ষিত হয়নি, তাই তাদের এই গোষ্ঠীভুক্ত করা হয়েছে। কোন গোষ্ঠীভুক্ত? এই অপরীক্ষিত বা মূল্যায়ন হয়নি এই গোষ্ঠীভুক্ত। এদের মধ্যে রয়েছে স্লো লরিস, ইউরোপীয় বন্যবিড়াল প্রভৃতি। এবার শেষ যে প্রজাতিটা রয়েছে সেটা হচ্ছে কি প্রায় বিপদগ্রস্ত প্রজাতি। কারা রয়েছে এর মধ্যে? পাহাড়ি বিভার আর হচ্ছে জাগুয়ার। তো যেসব প্রজাতির অবস্থা এখন খুব একটা আশঙ্কাজনক নয়, কিন্তু ভবিষ্যতে কিন্তু বিপন্ন হয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাদেরকে কিন্তু এই তালিকাভুক্ত করা হচ্ছে, অর্থাৎ প্রায় বিপদগ্রস্ত প্রজাতির তালিকাভুক্ত করা হচ্ছে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই জীববৈচিত্র্যের কেন বিনাশ ঘটছে বা এই জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ কী। পৃথিবীতে এই যে জীবের আত্মপ্রকাশ যেমন ঘটে সেরকম কিন্তু অবলুপ্তিও ঘটে। এটা সাধারণভাবেই একটা প্রাকৃতিক ঘটনা। জীবের যেমন জন্ম আছে সেরকম মৃত্যুও আছে। জন্ম যেমন একটা নির্দিষ্ট সময়ে হয়, মৃত্যু কখনো নির্দিষ্ট সময় হয়, আবার কখনো নির্দিষ্ট সময় আগেও হয়ে যায়। সেটা সম্পর্কে কিন্তু বলা খুবই মুশকিল। যেমন সৃষ্টি যেমন রয়েছে পৃথিবীতে সেরকম কিন্তু ধ্বংসও রয়েছে। সেরকম বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে
প্রকৃতিতে বা পৃথিবীতে যেমন বিভিন্ন প্রজাতির জীবের সৃষ্টি হয়েছে, সেরকম বিভিন্ন প্রজাতির জীব কিন্তু আবার হারিয়েও গেছে। তো এই হারিয়ে যাওয়ার পেছনে শুধু যে প্রকৃতিই দায়ী তা কিন্তু নয়, মানুষও কিন্তু যথেষ্টভাবে এখানে দায়ী রয়েছে। তো কেউ প্রকৃতিতে কোনো জীব বা কোনো উদ্ভিদের সৃষ্টি হলে কেউ তো নিজে থেকে হারিয়ে যায় না। হারিয়ে যাওয়ার পিছনে কিন্তু কিছু কারণ থাকে, সেটা প্রকৃতিগত কারণও থাকতে পারে এবং মনুষ্যসৃষ্ট কারণও থাকতে পারে। তো জীববৈচিত্র্যের যে বিনাশের কারণ তাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর দ্বিতীয়টা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। এই যে প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণের মধ্যে আবার কতগুলো ভাগ রয়েছে। কি কি? জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, বহির্জাগতিক বস্তুর আগমন, আর হচ্ছে মরুগ্রাস। তো এই যে চারটে পয়েন্ট বললাম আমি প্রাকৃতিক কারণের মধ্যে, সেটাকে একটু আমি বিশ্লেষণ করে বলি তোমাদেরকে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি জলবায়ুগত পরিবর্তন। তো ভূতাত্ত্বিক যুগের বিভিন্ন পর্যায়ে হিমবাহ জলবায়ু আগমনের কারণে বড় আকারে প্রজাতির কিন্তু ধ্বংস হয়েছিল। আবার মধ্যবর্তী হিমযুগের বেশ কিছু প্রজাতি বিলুপ্ত হয়। প্রায় 25 কোটি বছর আগে কার্বনিফেরাস হিমযুগে পৃথিবীর প্রায় 90% প্রজাতির কিন্তু বিলুপ্তি ঘটেছিল। তবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়ে নতুন নতুন প্রজাতিও তারপর পৃথিবীতে এসেছে, যেটাকে আমরা কি বলি? অভিযোজন। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেও কিন্তু পৃথিবী থেকে বেশ কিছু প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রাকৃতিক বিপর্যয়। তোমরা যখন 9-এ পড়েছিলে তখন দুর্যোগ ও বিপর্যয়ের একটা চ্যাপ্টার ছিল, সেখানে তোমরা পড়েছো। আবার তোমাদের এই ক্লাস 12-এও কিন্তু সেই চ্যাপ্টারটা রয়েছে আরও বিস্তারিতভাবে, তখন তোমরা আরও ভালো করে জানতে পারবে। তো এই যে প্রাকৃতিক বিপর্যয়, সেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে যেমন রয়েছে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি, তার ফলেও কিন্তু প্রচুর প্রজাতি ধ্বংস হচ্ছে। আবার প্রবল ঝড়ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু উপকূলের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। আবার পার্বত্য অঞ্চলে যখন ভূমিধস হচ্ছে তখনও কিন্তু প্রচুর গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই গাছপালা চাপা পড়ে ছোট ছোট যে প্রাণীগুলো রয়েছে তারাও কিন্তু মারা যাচ্ছে। ঘন ঘন যদি বন্যা হয় এবং বৃষ্টি কম হওয়ার জন্য যদি খরার প্রকোপ লক্ষ্য করা যায়, তার ফলেও কিন্তু জীবগোষ্ঠী বিলুপ্ত হয়ে যায়। অরণ্যে যদি দাবানল লাগে, তার প্রভাবেও কিন্তু উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হতে দেখা যায়। এরপরে রয়েছে বহির্জাগতিক বস্তুর আগমন। প্রাচীনকালে পৃথিবীর উপর বহির্জাগতিক বস্তুপিণ্ড আছড়ে পড়ায় বায়ুমণ্ডল ধূলিকণায় ভরে যায় এবং সূর্যালোক পৃথিবীতে আসা ব্যাহত হয়। ফলে বায়ুমণ্ডলীয় উষ্ণতা কী হবে? কমে যাবে। সূর্য তাপ যদি পৃথিবীতে এসে না পড়ে তাহলে কী হবে? উষ্ণতাটা কমে যাবে এবং তার ফলেও কিন্তু প্রচুর প্রাণী বিলুপ্তি ঘটে। এরপরে রয়েছে মরুগ্রাস। জলবায়ুর পরিবর্তন। যে জলবায়ুর পরিবর্তনটা কিন্তু যে কোনো একটা হঠাৎ করে হয়ে গেল বা কোনো একটা বছরের মধ্যে হয়ে গেল তা কিন্তু নয়। এই জলবায়ুর পরিবর্তন হতে কিন্তু দীর্ঘ বছর সময় লেগে যায়। তো এই জলবায়ুর পরিবর্তনের কারণে যদি ধীরে ধীরে কোনো অঞ্চল মরুভূমিতে পরিণত হয়, যেটা আগে মরুভূমি ছিল না, মরুভূমিতে পরিণত হয়, তাহলে কিন্তু সেখানকার জীববৈচিত্র্য ধ্বংস হতে দেখা যায়। এরপরে রয়েছে মনুষ্যসৃষ্ট কারণ। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে। কি কি? বাসস্থান ধ্বংস, মাত্রাতিরিক্ত জীবকুল আহরণ, নতুন প্রজাতির অনুপ্রবেশ, পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি। তো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা কি? বাসস্থান ধ্বংস। তো দেখো, খনি খনন, কয়লা খনি এইগুলো যখন খোঁড়া হয়, তারপরে রাস্তা ও রেল নির্মাণ, বনভূমি ধ্বংস করে কৃষিভূমি ও চারণভূমি তৈরি, শিল্পকেন্দ্র ও জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রভৃতি কারণে কি হচ্ছে? জীববৈচিত্র্য অঞ্চলে প্রচুর উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে।
ভারতের হিমালয়, পশ্চিমঘাট, পার্বত্য অঞ্চলে এই কারণে কিন্তু প্রচুর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। 1970 থেকে 2011 সাল পর্যন্ত ব্রাজিলের সেলভা অরণ্যের প্রায় 18% ধ্বংস করে ফেলা হয়েছে এবং 2020 সাল নাগাদ প্রায় 40% বনভূমি কিন্তু ধ্বংস হয়ে যাবে, যেটা অত্যন্ত কিন্তু একটা চিন্তার কারণ। এরপরে রয়েছে মাত্রাতিরিক্ত জীবকুল আহরণ। বিগত 150 বছর ধরে একটু একটু করে পরিবেশ থেকে নিয়ম বহির্ভূতভাবে, মানে পারমিশন নিয়ে বা বিনা পারমিশনে কাঠ, গাছপালা, জীবজন্তু, বনজ সম্পদ দ্রুত হারে সংগ্রহ করা হচ্ছে। এই বেআইনিভাবে বনভূমি থেকে গন্ডার, বাঘ, হাতি প্রভৃতি পশু শিকারের কারণে কিন্তু ভারতে এর সংখ্যা একটা সংকট সীমায় পৌঁছেছে। একইভাবে অতিরিক্ত ইলিশ আহরণের কারণে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নদীগুলিতে এর সংখ্যা সংকট মাত্রায় কিন্তু পৌঁছে গেছে। যে ইলিশগুলোকে যদি পরিণত অবস্থা প্রাপ্ত হওয়ার আগেই যদি তাদেরকে ধরে ফেলা হয়, অর্থাৎ ছোট ইলিশগুলোকে যদি ধরে ফেলা হয়, তাহলে কিন্তু বড় ইলিশ কিন্তু পাওয়া সম্ভব নয়। এরপরে রয়েছে নতুন প্রজাতির অনুপ্রবেশ। কোনো অঞ্চলে যদি নতুন প্রজাতির অনুপ্রবেশ ঘটে তাহলে কিন্তু সংশ্লিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীর স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে বেশ কিছু প্রজাতি এর প্রভাবে কিন্তু ধ্বংস হয়ে যায়। ভারতে ইউক্যালিপটাস, পার্থেনিয়াম উদ্ভিদের আগমনে এদেশে কিন্তু অন্যান্য প্রচুর উদ্ভিদ বিনষ্ট হয়ে গেছে। পার্থেনিয়াম যেটা কিন্তু একটা অত্যন্ত ক্ষতিকর উদ্ভিদ। এরপরে রয়েছে পরিবেশ দূষণ। এটা সম্পর্কে তোমরা সবাই জানো যে জল, বায়ু, ভূমি দূষণ, মৃত্তিকা দূষণ প্রভৃতির কারণে কিন্তু উদ্ভিদকুল এবং প্রাণীকুল বিপন্ন হয়ে পড়ছে এবং এই উদ্ভিদ এবং প্রাণীকুলের উপর কিন্তু এদের একটা বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে মৃত্তিকা এবং ভূমিক্ষয়ের বা ভূমি দূষণের কারণে যে সমস্ত উদ্ভিদ এবং আণুবীক্ষণিক জীবগুলো রয়েছে সেই জীবগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। জল দূষণের কারণে বিভিন্ন জলজ উদ্ভিদ এবং প্রাণীরও অবলুপ্তি ঘটছে। অত্যাধিক দূষণের কারণে দামোদর যে নদ রয়েছে সেই দামোদর নদ কিন্তু বর্তমানে বায়োলজিক্যাল ডেজার্টে পরিণত হয়েছে। এরপরে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে? জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে জীববৈচিত্র্যের উপর তার কী ফলাফল পড়ছে? নেগেটিভ প্রভাব পড়ছে, অর্থাৎ ঋণাত্মক প্রভাব পড়ছে। উষ্ণতা বৃদ্ধির ফলে কি হচ্ছে? মেরু অঞ্চল এবং উপমেরু অঞ্চলে বরফের গলন হচ্ছে, অর্থাৎ বরফ গলে যাচ্ছে এবং জীববৈচিত্র্যের একটা কিন্তু পরিবর্তন ঘটছে। সমুদ্র জলের উচ্চতা এর কারণে বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে? উপকূলের জীববৈচিত্র্যের, বিশেষ করে ক্রান্তীয় মণ্ডলের যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সমুদ্র জলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি পায় তাহলে সমুদ্রে যে প্রবাল প্রাচীর রয়েছে সেগুলো অধিকাংশই কিন্তু ধ্বংস হয়ে যাবে। বেশ কিছু প্রজাতির প্রবাল কিন্তু এই কারণে ধ্বংস হয়ে গেছে। উষ্ণতা বৃদ্ধির কারণে জলচক্র, পুষ্টিচক্র, ভূ রাসায়নিক চক্র প্রভৃতির পরিবর্তন ঘটার কারণে জীববৈচিত্র্যে এর ফল পড়ে কিন্তু মারাত্মক। এরপরে শেষ যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধি। এ পর্যন্ত যে 5টা পয়েন্ট যে ব্যাখ্যা করা হলো সেগুলোর মূল কারণ কিন্তু পৃথিবীতে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির সাথেই কিন্তু এই যে আগে যে 5টা কারণ তোমরা জানলে সেই 5টা কারণ কিন্তু জড়িত। 1800 সাল নাগাদ পৃথিবীতে যেখানে জনসংখ্যা ছিল 100 কোটি এবং বর্তমানে জনসংখ্যা হচ্ছে 700 কোটির কাছাকাছি। 2100 সাল নাগাদ এই জনসংখ্যা দাঁড়াবে 1200 কোটিরও কিন্তু বেশি। তো এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু যেমন বাসস্থান নির্মাণ করতে হবে এবং তার জন্য গাছপালা কাটতে হবে, কর্মসংস্থানের জন্য গাছপালা কাটতে হবে, যাতায়াত যোগাযোগ ব্যবস্থার জন্য গাছপালা কাটতে হবে এবং তার ফলে শুধু যে গাছ ধ্বংস হবে তা নয়,
বিভিন্ন বনে বা গাছ জঙ্গলে যে সমস্ত প্রাণীকুলরা রয়েছে তারাও কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং তার ফলে কি হবে, মৃত্তিকার উপরেও কিন্তু একটা আঘাত পড়বে, ফলে মৃত্তিকা ক্ষয় হবে। ফলে মৃত্তিকার উপর এবং মৃত্তিকার অভ্যন্তরে যে সমস্ত প্রাণীরা থাকে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি এবং অন্যদিকে জীবন ধারণের মান উন্নয়নের জন্য কি হচ্ছে, প্রকৃতির উপর যে চাপটা পড়ছে সেটাকে তুলনা করা যায় সাঁড়াশির মতো। অর্থাৎ দুদিক থেকেই চেপে ধরেছে কে, একদিকে জনসংখ্যা বৃদ্ধি, অন্যদিকে জীবন ধারণের মান উন্নয়ন। কাকে চেপে ধরেছে? প্রকৃতিকে। মানুষের প্রাথমিক ও সাংস্কৃতিক চাহিদা মেটানোর তাগিদে সবচেয়ে বেশি চাপ পড়ছে কার উপর? এই জীববৈচিত্র্যের উপর। এবং এর ফলশ্রুতিতে আগামী দিনে অতি দ্রুত হারে কিন্তু জীববৈচিত্র্য ক্রমশ ধ্বংস হয়ে যাবে। এই যে বাদুড়, প্যাঁচা, এগুলো কি এখন দেখা যায়? এগুলো কিন্তু এখন খুব কম দেখা যায়, কালে ভদ্রে একটা দেখা যায়। তো এই যে দূষণ এবং প্রকৃতির উপর যে এই যে একটা চাপ, তার কারণে কিন্তু এই যে বিভিন্ন প্রাণীরা এবং উদ্ভিদ সেইগুলো কিন্তু প্রকৃতি থেকে বা জীববৈচিত্র্য থেকে আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগের দিন যখন আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম তখন জীববৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং আমরা সেদিনকে কতদূর পর্যন্ত পড়েছিলাম? জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ পর্যন্ত কিন্তু আমরা পড়েছিলাম। অর্থাৎ জীববৈচিত্র্যের একদম শুরু থেকে, অর্থাৎ প্রাথমিক ধারণা থেকে শুরু করে আমরা জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ পর্যন্ত কিন্তু সেই দিন ক্লাসে পড়াটা শেষ করেছিলাম। আশা করি তোমরা যতদূর সেদিনকে পড়েছিলাম আমরা, সেইটা তোমরা ভিডিওটা তো ভালো করে হয়তো দেখেছই, তার পাশাপাশি তোমাদের যে পাঠ্য বই রয়েছে, যার কাছে যে রাইটারের বই থেকে থাকুক না কেন, সেটা আশা করি তোমরা পড়ে রেখেছো। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, জীববৈচিত্র্যের গুরুত্ব, অর্থাৎ ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। তো এই যে মানব জীবনে কিন্তু এই জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। জীববৈচিত্র্য একদিকে যেমন পরিবেশের ভৌম জলের ভাণ্ডার পূরণ করছে, জলবায়ুর স্থায়িত্ব রক্ষা করছে, মৃত্তিকার ক্ষয়রোধ করছে, তার পাশাপাশি ভৌত রাসায়নিক স্থিতাবস্থা এবং বায়ুর রাসায়নিক গঠন ইত্যাদির স্থিতিশীলতাও কিন্তু বজায় রাখছে এবং বজায় রেখে কিন্তু বাস্তুতন্ত্রের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করছে। ঠিক তেমনি জীববৈচিত্র্য বিভিন্ন জীবপ্রজাতির ধারক ও বাহক হিসাবেও কিন্তু কাজ করে। বাস্তুতান্ত্রিক ভারসাম্য ও মানব জীবনের অস্তিত্ব রক্ষায় কিন্তু জীববৈচিত্র্যের ভূমিকা যথেষ্ট রয়েছে। এবার জীববৈচিত্র্য মানব জীবন এবং বাস্তুতন্ত্রের অস্তিত্ব ভারসাম্য রক্ষায় কী ভূমিকা পালন করছে এবং কীভাবেই বা ভূমিকা পালন করছে সেটা আমরা এখানে একে একে আলোচনা করব। তো পরীক্ষার সময় যদি এই ধরনের প্রশ্ন আসে তখন কিন্তু তোমরা এসে আকারে লিখবে না, কেমন, পয়েন্ট আকারে কিন্তু উত্তরটা লেখার চেষ্টা করবে। তো দেখো যে খাদ্য, বস্ত্র, ওষুধ, জ্বালানি, সার, নানা শিল্পের কাঁচামাল, উপজাত দ্রব্য ইত্যাদি সম্পদের যোগান অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু এই জীববৈচিত্র্যের ভূমিকা রয়েছে কি অপরিসীম। তাহলে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা কি? খাদ্য সম্পদের যোগান। সারা পৃথিবীতে প্রায় 2.5 লক্ষ উদ্ভিদ প্রজাতির মধ্যে কয়েক হাজার উদ্ভিদ প্রজাতি প্রত্যক্ষভাবে কিন্তু মানুষ, বিভিন্ন গবাদি পশু এবং খামারজাত বিভিন্ন প্রাণীর খাদ্যের উৎস হিসাবে কাজ করে বা উৎস হিসাবে ব্যবহৃত হয়। এই উদ্ভিদ প্রজাতিগুলোর মধ্যে অন্যতম হলো গ্রামিনী এবং লেগুমিনোসি গোত্রের উদ্ভিদ। এই গ্রামিনী গোত্রের উদ্ভিদের মধ্যে কারা কারা পড়ছে? চাল, গম, ভুট্টা, যব ইত্যাদি। এবং লেগুমিনোসি গোত্রের উদ্ভিদের মধ্যে কারা কারা পড়ছে? মুগ, মসুর, মটরশুঁটি প্রভৃতি উদ্ভিদ। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কি ভেষজ ওষুধের যোগান, বা তোমরা এই পয়েন্টটাকে অন্য আর একটা নামেও নামাঙ্কিত করতে পারো, সেটা হলো কি চিকিৎসা ক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব। তো মানব রোগের চিকিৎসার ব্যবহৃত মোট ওষুধের প্রায় 80% কিন্তু আসে উদ্ভিদ এবং প্রাণীজগৎ থেকে।
নিম, তুলসী, বাসক, ঘৃতকুমারী, থানকুনি প্রভৃতি উদ্ভিদ ওষুধ তৈরিতে কিন্তু ব্যবহৃত হয়। তোমরা বাস্তব জীবনে এই যে নামগুলো আমি বললাম সেইগুলো কিন্তু তোমরা ব্যবহার পেয়ে থাকবে। যেমন বাড়িতে মা ঠাকুমারা কিন্তু আমাদের সামান্য সর্দি কাশি হলে কিন্তু এই তুলসী পাতা, বাসক পাতা প্রভৃতি কিন্তু আমাদের খেতে দেন। এছাড়া সামান্য পেটে ব্যথা হলে কিন্তু অনেক সময় থানকুনি পাতা ব্যবহার করা হয় ইত্যাদি। এছাড়া অ্যালোপ্যাথিক ওষুধ তৈরিতে কিন্তু এই উদ্ভিদ এবং প্রাণী জগতের কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন কি শিংকুনা গাছের পাতা থেকে কি তৈরি হয়? কুইনাইন। সর্পগন্ধা থেকে স্নায়ুরোগ, সর্পদংশনের ওষুধ। রেসারপিন থেকে কি পাওয়া যায়? প্রশান্তিদায়ক ওষুধ পাওয়া যায়। অসংখ্য আণুবীক্ষণিক জীব থেকে প্রচুর ওষুধ কিন্তু তৈরি হয়। যেমন কি অ্যারিথ্রোমাইসিন, পেনিসিলিন, টেট্রাসাইক্লিন। জীবাণু থেকে অ্যান্টিবায়োটিক, ভিনিগার, ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড প্রভৃতি কিন্তু তৈরি হয়। এছাড়াও আরেকটা যে মারণ রোগ ক্যান্সার, সেই ক্যান্সারের ওষুধ ট্যাক্সল তৈরি হয় কি থেকে? ট্যাক্সাস বাকাটা উদ্ভিদ প্রজাতি থেকে। এবার পরবর্তী পয়েন্ট নিয়ে তাহলে আলোচনা করা যাক। পরবর্তী পয়েন্টটা রয়েছে কি? জলবায়ুর স্থায়িত্ব রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব। আবহাওয়ার বিশুদ্ধীকরণ, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ, জলীয় বাষ্প নির্গমন, অক্সিজেন প্রস্তুত প্রভৃতি কাজে কিন্তু উদ্ভিদ আবহাওয়ার মূল বৈশিষ্ট্যগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে এবং বায়ুতে নির্গমন করায় কি হয়? পৃথিবীর জলচক্রকে কিন্তু সচল রাখতে সাহায্য করে। কেন? উদ্ভিদ মাটি থেকে তো জল শোষণ করছে এবং উদ্ভিদ কী করছে? বাষ্পমোচন করছে। তো বাষ্পমোচনের পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু বেশি হবে। তাই জন্যই বলছে যে উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে এবং যে বায়ুতে নির্গমন করছে তার ফলে কিন্তু পৃথিবীর জলচক্রটা সচল থাকছে। বৃষ্টি হলেই কী হবে? বৃষ্টি হলেই ভৌমজলের ভাণ্ডারটাও কিন্তু বৃদ্ধি পাবে। এবার পরবর্তী যে পয়েন্টটা সেটা হলো কি? ভূপৃষ্ঠস্থ জলের পরিশ্রুতকরণে জীববৈচিত্র্যের গুরুত্ব। বিভিন্ন জলজ উদ্ভিদ যেগুলো তোমরা জানো, সেই জলজ উদ্ভিদ যেমন হচ্ছে কি কচুরিপানা, বিভিন্ন প্রকার শৈবাল, এরা জলাভূমির জলে মিশে থাকা বিভিন্ন ক্ষতিকারক ধাতব কণা এবং অন্যান্য ক্ষতিকারক যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলোকে শোষণ করে এবং শোষণ করে জলকে কি করে? পরিশ্রুত করে তোলে এবং তার ফলে প্রকৃতির ভারসাম্য কিন্তু রক্ষা পায়। তাই জন্যে আমরা জলাভূমিকে কি বলে থাকি? প্রকৃতির বৃক্ক বা কিডনি। পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কি? কাষ্ঠ সম্পদের যোগান। তো এই যে বিরাট যে বনভূমির যে বাস্তুতন্ত্র রয়েছে সেই বাস্তুতন্ত্র থেকে যে কাঠগুলো পাওয়া যায় সেই কাঠগুলো কিন্তু গৃহাদি নির্মাণ, আসবাবপত্র, কাগজ উৎপাদনের মণ্ড প্রভৃতি প্রস্তুতিতে কিন্তু ব্যবহৃত হয়। এছাড়াও নাতিশীতোষ্ণ অঞ্চলে সরলবর্গীয় অরণ্য এবং ক্রান্তীয় অঞ্চলে যে পর্ণমোচী অরণ্যের নরম কাঠ রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং যেগুলোর আর্থিক মূল্য কিন্তু অত্যন্ত বেশি। এছাড়া পুনর্ভব শক্তির উৎস হিসাবে উদ্ভিদ জীবভর জ্বালানির কাজে কিন্তু বহুল ব্যবহৃত হয়। পুনর্ভব শক্তি সম্পদ তোমরা নিশ্চয়ই জানো, যেগুলোকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো, মানে যেগুলো নিঃশেষ হয়ে যাবে না। এছাড়াও এই যে বনভূমির উপরে কিন্তু নির্ভর করে বা কাষ্ঠ সম্পদের উপর নির্ভর করে কিন্তু অনেক মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে জীবিকা নির্বাহ করার ক্ষেত্রেও কিন্তু এই কাষ্ঠ সম্পদ বা উদ্ভিদের যে বাস্তুতন্ত্র রয়েছে বা যে বনভূমির যে বাস্তুতন্ত্র রয়েছে সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কি? মৃত্তিকা সৃষ্টিতে জীববৈচিত্র্যের গুরুত্ব। তো তোমরা জানো যে মৃত্তিকা সৃষ্টিতে কিন্তু উদ্ভিদ এবং প্রাণীকুল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যারা এই জীববৈচিত্র্যের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে কি হয়? উদ্ভিদ এবং প্রাণী শিলাসমূহকে কি করে? চূর্ণ বিচূর্ণ করে। তোমরা জানো যে মৃত্তিকা সৃষ্টির যে প্রথম যে পর্যায় তাকে আমরা কি বলছি? রেগোলিথ। এরপর কি করে? জল এবং বায়ুর উপস্থিতিতে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, কীটপতঙ্গ, কেঁচো
প্রভৃতি প্রাণী মৃত্তিকা যে গঠন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে সম্পন্ন করে। মৃত্তিকায় উপস্থিত বিভিন্ন প্রকার নীলাভ, সবুজ শৈবাল জৈব রাসায়নিক চক্র সম্পূর্ণ করে কি করে, বিভিন্ন মৌলের আবর্তনে কিন্তু সাহায্য করে। এবার পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি, প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। আমাদের এই পুরো পৃথিবীব্যাপী যে জীববৈচিত্র্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা গুরুত্বটা ততটা হয়তো বুঝতে পারি না বেশিরভাগ সময়। তাই জন্যেই কিন্তু আমরা এই জীববৈচিত্র্যকে ধ্বংস করছি নির্বিচারে, এবং বেশিরভাগ সময় আমরা কি করছি, অবিবেচনার সাথে কিন্তু সেইগুলো করে থাকছি এবং অপ্রয়োজনেও কিন্তু করছি। এই যে জীববৈচিত্র্য যে শুধুমাত্র খাদ্যের উৎস হিসাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। বিভিন্ন প্রাকৃতিক সম্পদের বা প্রাকৃতিক দ্রব্য প্রস্তুতির কাজেও কিন্তু জীববৈচিত্র্যের ভূমিকা অনস্বীকার্য। যেমন শস্যদানার তেল সার শিল্প ও পিচ্ছিলকারক তেল প্রস্তুতিতে ব্যবহৃত হয়। কার্পাস, রেশম ও মাকড়সার লালা থেকে প্রাপ্ত রেশম বস্ত্রশিল্পে কিন্তু ব্যবহৃত হয়। এবার পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটা হলো কি, ব্যবহারিক গুরুত্ব। মানব জীবনকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে গেলে সেটা যেমন শুধু উদ্ভিদের দ্বারা সম্ভব নয়, আবার সেটা কিন্তু শুধুমাত্র প্রাণীর দ্বারা সম্ভব নয়। তাহলে উদ্ভিদ এবং প্রাণীকে কিন্তু যৌথভাবেই প্রয়োজন আছে। মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় প্রায় 5000 রকমের দ্রব্য আসে কোথার থেকে, উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির থেকে। অন্ন, বস্ত্র এবং কর্মসংস্থানের জন্য মানুষ সম্পূর্ণভাবে কিন্তু জীব প্রজাতির উপর নির্ভরশীল। শুধুমাত্র খাবার খেলে যেমন আমাদের চলবে না, সেরকমই শুধুমাত্র কিন্তু ভালো ভালো জামা কাপড় পরলেও কিন্তু আমাদের চলবে না। তার পাশাপাশি আমাদের কিন্তু কর্মের সংস্থানটাও কিন্তু আমাদের দরকার। বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, ওষুধ, পানীয়, খেলার সরঞ্জাম, কাগজ, গৃহপালিত পশু প্রভৃতি এসেছে বন্য উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির থেকে। সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব প্রভৃতি জীববৈচিত্র্যের সমৃদ্ধিকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। বনজ উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির জিনের পরিবর্তন ঘটিয়ে জিন পরিবর্তিত খাদ্যদ্রব্য সৃষ্টি করা হয়েছে। তাই খাদ্যদ্রব্যের উৎপাদন কি হয়েছে, সুদূরপ্রসারী হয়েছে এবং কিন্তু উৎপাদনটা বেড়েছে, এবং বর্ধিত জনসংখ্যার মুখে প্রয়োজন মতো কিন্তু সেই জন্যেই খাদ্যদ্রব্য তুলে দেওয়া কিন্তু সম্ভব হয়েছে। না হলে কিন্তু মানুষ অনাহারে কিন্তু পড়তো এবং খাদ্যদ্রব্য না পেয়ে কিন্তু একটা সময় মারা যেত। এবার পরবর্তী পয়েন্ট হচ্ছে নৈতিক ও নান্দনিক গুরুত্ব। জীববৈচিত্র্য যেহেতু বিভিন্ন জীব প্রজাতির ধারক ও বাহক, তাই মানুষ এই জীববৈচিত্র্যের গুরুত্ব আগে ততটা অনুধাবন করতে না পারলেও ধীরে ধীরে কিন্তু তাদের এই অনুধাবন ক্ষমতাটা বেড়েছে। তাই জন্যে কিন্তু পৃথিবীর প্রত্যেক জীবকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেছে। তাই জন্য প্রয়োজন মতো নির্দিষ্ট প্রজাতিগুলোকে সংরক্ষণের মাধ্যমে কিন্তু তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে। এবার চলে আসা যাক নান্দনিক গুরুত্বে। প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যাবলী কিন্তু প্রতিটি মানব মনকে আকৃষ্ট করে। আমরা যখন কাজের থেকে একটু ছুটি পাই বা দীর্ঘ কর্মব্যস্ততার পরে যখন আমাদের মনে হয় যে একটুখানি আমাদের রিল্যাক্সেশনের প্রয়োজন, তখন কিন্তু আমরা ছুটি ছাটা পেলে, যদি দেখা যাচ্ছে যে দীর্ঘ ছুটি পেলাম না, তখন কিন্তু একদিনের অবকাশেই কিন্তু আমরা কাছে পিঠে কোথাও চলে যাই, এবং যদি একটু ছুটি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু আমরা 2 দিনের জন্য হয়তো কোনো জায়গায় চলে যাই। কেন? যে দীর্ঘ কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততা থেকে আমাদের একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করতে, অর্থাৎ একটু রিল্যাক্সেশনের জন্য। তাই জন্য মানুষ কি করে, ছুটে চলে নদীর পাড়ে, সমুদ্র সৈকতে, নির্জন দ্বীপ অঞ্চলে অথবা পার্বত্য অঞ্চলে, যেখানে রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। বর্তমানে যেসব অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে তোলা হয়েছে, সেই সব স্থানে কিন্তু অসংখ্য মানুষ নির্মল এবং নির্ভেজাল আনন্দ উপভোগ করার জন্য কিন্তু পাড়ি দেয়। প্রাকৃতিক বৈচিত্র্যের বিশেষ আকর্ষণের কথা মাথায় রেখে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু ইকোট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলা হয়েছে।
কিন্তু এই যে আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সংকটটা বেশ কয়েক মাস ধরে আমাদের দৈনন্দিন জীবনকে একদম উলটপালট করে দিয়েছে, সেই সংকট থেকে আমরা কবে মুক্তি পাবো আমাদের কাছে সেটা যেমন জানা নেই, সেরকমটাই এই সংকটটা যখন যেমন চলছে সেরকম একটা সময় তো ঠিক কেটে যাবে, এই আশাই আমরা সবাই করি। তো সেই সংকটটা যবে কাটবে তবেই কিন্তু আমরা একটুখানি আমাদের এই চার দেওয়ালের বাইরে কিন্তু আমরা একটু পাড়ি দিতে পারবো এবং আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেই অবস্থাটাকে একটু অন্যরকম করার জন্যে, অর্থাৎ আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্যে তখন কিন্তু আমরা সবাই চেষ্টা করব একটু বাইরে বেরিয়ে এই আর কি একটু প্রকৃতির যে মুক্ত হাওয়া বা প্রকৃতির যে শোভা, সেই শোভাটাকে একটু উপলব্ধি করার। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, অর্থাৎ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। যখন জীববৈচিত্র্যের গুরুত্ব তোমাদেরকে আমি পড়ালাম তখন তোমরা জেনেছো যে মানুষ অবিবেচনার সাথে এবং অবৈজ্ঞানিকভাবে কিন্তু জীববৈচিত্র্যের ক্ষতি করে চলেছে এবং এই যে ক্ষতি করে চলেছে সেটা কিন্তু বাস্তবে পূরণ হওয়া সম্ভব নয়। মানুষকে তো বলা হয় সবচেয়ে উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণী, কিন্তু এই উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণীরাই কিন্তু এই অবিবেচনামূলক কাজগুলো করছে এবং সেটা যে একদিন করেছে তা কিন্তু নয়, দিনের পর দিন ধরেই কিন্তু করছে এবং তার ফল কিন্তু আমরা কখনো কখনো হাতে নাতে পেয়েও যাচ্ছি। তো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এবং জীবকুলের খাদ্য সরবরাহ যাতে বিঘ্নিত না হয় তার জন্যে কিন্তু জীববৈচিত্র্যকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং কতগুলো নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে বর্তমান প্রজন্মের সুস্থায়ী লাভ এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর জন্যই কিন্তু পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিকে বাঁচিয়ে যে রাখার যে চেষ্টা তাকেই আমরা কি বলছি, জীববৈচিত্র্যের সংরক্ষণ। এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি তাহলে কি বলবো, মানব কল্যাণের উপযোগী উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বর্তমানে কি বিপদগ্রস্ত এবং যাতে ভবিষ্যৎ যে প্রজন্ম বা ভবিষ্যতে যাতে এই বিপদের মধ্যে না পড়তে হয় বা বিপদের সম্ভাবনা যাতে না থাকে তার জন্য এবং তাদের সচেতন ও দক্ষ পরিচালনার মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির রক্ষণাবেক্ষণকে কি বলা হচ্ছে, জীববৈচিত্র্য সংরক্ষণ। জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্র এই তিনটি স্তরে বা পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়। এই যে তিনটে স্তর, যে তিনটে স্তরের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে তার দ্বারাই কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব এবং এই তিনটে বিষয় কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণের মূল বিষয়। এবার আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বটা কী সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিগনিফিক্যান্স অফ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। তো এই যে মানব সভ্যতা এবং মানব সভ্যতাকে ঘিরে যে বিভিন্ন সংস্কৃতির ক্রমবিকাশ ঘটেছে সেখানে কিন্তু জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা কিন্তু এক কথায় অপরিসীম। মানব জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি বহুলাংশে কিন্তু এই জীববৈচিত্র্য দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণের দিকে আমাদের কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে এবং তার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করতে হবে। তো এই যে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এটাকেও কিন্তু আমরা পয়েন্ট আকারে পড়ব, অর্থাৎ এসে আকারে কিন্তু আমরা পড়ব না। তো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি, বাস্তুতন্ত্র সংরক্ষণ। কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবকুল, সেখানে কাদের মধ্যে সম্পর্ক থাকে, খাদ্য আর খাদক। খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে কিন্তু তারা আন্তঃসম্পর্কযুক্ত। তাহলে যদি এই জীববৈচিত্র্য বিনষ্ট হয় তাহলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, পুষ্টিচক্র, শক্তির প্রবাহ সবটাই কিন্তু বিঘ্নিত হয়ে যাবে এবং খাদ্য এবং খাদক স্তর একটা যে স্থিতিশীল অবস্থায় ছিল সেই স্থিতিশীল অবস্থাটা কিন্তু নষ্ট হয়ে গিয়ে বাস্তুতন্ত্র একটা সময় বিপন্ন হয়ে পড়বে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে এই বাস্তুতন্ত্রের অস্তিত্বটা টিকিয়ে রাখা কিন্তু আর সম্ভবপর হবে না। এরপরের পয়েন্টটা হচ্ছে কি, ভৌমজল সংরক্ষণ।
কোনো স্থানে মৃত্তিকার স্তর উদ্ভিদ দ্বারা যদি সম্পূর্ণ আবৃত থাকে তবেই কিন্তু ভৌমজলের পাশাপাশি জলচক্রের সংরক্ষণ করা সম্ভব হবে। যদি অনাবৃত মৃত্তিকা থাকে তাহলে কি হয়, বৃষ্টির জলটা ডাইরেক্ট কার উপর পড়ে, মাটির উপরে পড়ে, ফলে মৃত্তিকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ভৌমজলের সংরক্ষণের থেকে কিন্তু তখন মৃত্তিকা ক্ষয়টা কিন্তু বেশি হয়। কিন্তু মৃত্তিকা যদি আচ্ছাদিত থাকে কার দ্বারা, উদ্ভিদের দ্বারা, তাহলে কিন্তু বৃষ্টির ফোঁটাটা কিন্তু ডাইরেক্টলি মাটির উপরে পড়ে না, সেক্ষেত্রে কিন্তু মৃত্তিকা ক্ষয়টা কিন্তু বহুলাংশে কম হয়। এছাড়া বন্যা, খরা প্রতিরোধ করতেও কিন্তু আমাদের সবুজ উদ্ভিদ লাগানো একান্ত প্রয়োজন। সবুজ উদ্ভিদই কিন্তু একমাত্র খরা প্রতিরোধ করতে পারে। এই প্রসঙ্গে আরও বলা যায় যে অতিরিক্ত বৃক্ষছেদনের কারণেই কিন্তু বিগত প্রায় 30-40 বছরে ভারতে প্রায় সমস্ত অংশেই জলস্তর অনেকটা নিচে নেমে গেছে। তাই ভৌমজল সংরক্ষণ করতে গেলে কিন্তু আমাদের উদ্ভিদ সংরক্ষণ একান্ত জরুরি। আমরা প্রয়োজনে, অর্থাৎ যে বৃক্ষগুলোর দীর্ঘজীবী অর্থাৎ বয়স বেশি হয়ে গেছে সেগুলোকে যেমন আমরা প্রয়োজনে কেটে ফেলবো, সেরকম তার পাশাপাশি কিন্তু আমরা আরও নতুন করে গাছ লাগাবো। এরপরের পয়েন্ট হচ্ছে খাদ্য চাহিদা পূরণ। মানুষও সমস্ত প্রাণীকুলই কিন্তু খাদ্যের নিরাপত্তার জন্য এই উদ্ভিদ জগতের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু নির্ভর করে। কিন্তু বিজ্ঞানীরা কি আশঙ্কা করছে, জনসংখ্যার যে অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে তার কারণে কিন্তু আগামী 2050 সালের মধ্যে পৃথিবীর 25% উদ্ভিদ প্রজাতি কিন্তু বিনষ্টের সম্ভাবনা রয়েছে। কেন? এই যে বিপুল সংখ্যার যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের বাসস্থান, তাদের কর্মসংস্থান ইত্যাদির কারণে কিন্তু বিভিন্ন কংক্রিটের দেওয়াল তুলতে হবে, অর্থাৎ কংক্রিটের ঘরবাড়ি কিন্তু বানাতে হবে, এবং তার জন্যে কি হবে, উদ্ভিদের উপর কিন্তু আঘাত আসবে। তাই উদ্ভিদ জগতের বৈচিত্র্য রক্ষার মাধ্যমে পৃথিবীতে খাদ্যের চাহিদা পূরণ না করলে কিন্তু সমগ্র প্রাণীকুল একটা সময় গভীর সংকটের মুখে পড়বে। পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি, জলবায়ু নিয়ন্ত্রণ। জলবায়ুর যে স্থিতিশীল অবস্থা সেটা বজায় রাখার জন্য কিন্তু উদ্ভিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উদ্ভিদ পরিবেশ শীতল রাখতে এবং বৃষ্টিপাত ঘটাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তোমরা অনেকেই জানো বা তোমরা পড়েছো যে যে জলবায়ু অঞ্চলগুলোতে উদ্ভিদের পরিমাণটা বেশি সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু বেশি হয়ে থাকে, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু অন্যান্য উদ্ভিদহীন জায়গার থেকে কিন্তু যথেষ্ট আর্দ্র হয়। বর্তমানে যে বিশ্ব উষ্ণায়ন যেভাবে ঘটে চলেছে তাতে কিন্তু জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অঙ্গ উদ্ভিদের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আগে তোমরা যখন ছোট ছিলে তখন কিন্তু দেখেছো বা তোমরা অনুভব করতে পেরেছো যে এখন যে ধরনের যে টেম্পারেচারটা আমরা গরমকালে পাই সেরকম টেম্পারেচার কিন্তু আগে থাকতো না। তাহলে যে টেম্পারেচার যে 1 বছর 2 বছর 3 বছর অন্তর অন্তর যে এইভাবে একটু একটু করে বেড়ে চলেছে, সেই বেড়ে যাওয়ার কারণটা কি, যে আমাদের নির্বিচারে বৃক্ষছেদন। আমরা আজকে বৃক্ষছেদন করছি, তার ফলটা কিন্তু আমরা আজকেই পাবো এরকমটা কিন্তু নয়। এই ফলটা কিন্তু দীর্ঘ প্রসারী এবং সুদূর প্রসারী। তাই বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে আমাদের কিন্তু এই যে উদ্ভিদ সংরক্ষণ কিন্তু অবশ্যই করতে হবে, নইলে একটা সময় কিন্তু আমাদের যে এখানকার যে উষ্ণতা অর্থাৎ গ্রীষ্মকালীন যে উষ্ণতা তার পরিমাণটা কিন্তু এমন মাত্রায় বেড়ে যাবে যেটা কিন্তু আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হবে না, এবং তার ফলে কি হবে, পুরো পৃথিবীব্যাপী কিন্তু তখন বিশ্ব উষ্ণায়ন কিন্তু চলতে থাকবে। তার ফলে মেরু অঞ্চলগুলোতে কিন্তু বরফ গলতে শুরু করবে এবং সমুদ্র জলের কিন্তু জলতলের যে উচ্চতাটা সেই উচ্চতাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এবং তার ফলে সেই সমুদ্র সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু একটা সময় জলের তলায় চলে যাবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি, নৈসর্গিক গুরুত্ব। জীববৈচিত্র্যে ভরপুর এমন অঞ্চলের নৈসর্গিক গুরুত্ব কিন্তু অপরিসীম। যে জায়গাগুলোতে প্রাকৃতিক শোভা নেই, অর্থাৎ যেখানে গেলে আমরা নতুন কিছু দেখতে পারবো না বা যেটা আমাদের মনকে আকর্ষণ করে না, সেরকম জায়গায় কি আমরা ঘুরতে যাই? সেরকম জায়গায় কিন্তু আমরা ঘুরতে যাই না।
তাহলে যে জায়গাগুলো বৈচিত্র্য সম্পন্ন এবং নৈসর্গিক শোভা আমাদের দৃষ্টিনন্দন করে বা আমাদেরকে আকর্ষণ করে, সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা ঘুরতে যাই। তাই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারলে ভ্রমণ পিপাসু মানুষকে কিন্তু যেমন আকর্ষণ করা যাবে, আবার এই ক্ষেত্র থেকে কি গড়ে উঠবে? পর্যটন শিল্প গড়ে উঠবে। তার থেকে কিন্তু যে অর্থ উপার্জন হবে, সেই অর্থের দ্বারা কিন্তু আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা ইউরোপের উন্নত দেশগুলো জীববৈচিত্র্য সংরক্ষণের কাজকে কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি? পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। সুস্থ দূষণমুক্ত পরিবেশ বা বিশ্ব গড়ে তুলতে গেলে জীববৈচিত্র্য সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। কারণ জীববৈচিত্র্যর মান বা জীববৈচিত্র্য যদি এইভাবে ধ্বংস হয় বা হ্রাস পেতে থাকে, তাহলে কিন্তু জলচক্র বা জীবভূ রাসায়নিক চক্র কিন্তু একটা সময় বিঘ্নিত হয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা থাকবে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীববৈচিত্র্য ও মানুষ, অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যান্ড ম্যান। সমগ্র পৃথিবীব্যাপী এই যে বিরাট জীববৈচিত্র্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই জীববৈচিত্র্য কিন্তু মানুষ ছাড়া কখনোই সম্পূর্ণ হতে পারে না। একটা সময় ছিল যখন মানুষের জীবনযাত্রার মান ছিল অত্যন্ত অনুন্নত, কিন্তু দীর্ঘ অনেক শতাব্দী ধরেই কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু মানব সভ্যতাও কিন্তু উন্নতি লাভ করেছে। এবং সেই কারণেই কিন্তু জীববৈচিত্র্যের অন্তর্গত বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে মানুষ কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করে চলেছে। তাই জীববৈচিত্র্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমান প্রাণী হিসাবে মানুষের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে ভূমিকাকে আমরা দুটোভাবে বিশ্লেষণ করতে পারি। কীভাবে? একটা হচ্ছে বিনাশকারী রূপে মানুষ, আর একটা হচ্ছে সংরক্ষক রূপে মানুষ। অর্থাৎ মানুষের বিনাশকারী রূপে ভূমিকা এবং সংরক্ষক রূপে ভূমিকা। জীববৈচিত্র্য মানুষের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মধ্যে প্রথম যেটা রয়েছে মানুষের ভূমিকা হিসাবে, সেটা কি? বিনাশকারী রূপে ভূমিকা। তাহলে জীববৈচিত্র্য বিনাশে মানুষ কি ভূমিকা পালন করে? তো মানুষ বিভিন্ন উন্নয়নমূলক যখন কাজ করে, যেমন বিগত 100 বছরের মধ্যে মানব সভ্যতার কিন্তু অভাবনীয় একটা উন্নতি হয়েছে। সেই উন্নতিগুলো ঘটেছে কৃষিকাজে, শিল্প স্থাপনে, রাস্তাঘাট ও বসতি নির্মাণে, নদীবাঁধ তৈরিতে, জলবিদ্যুৎ প্রকল্প রূপায়ণে প্রভৃতিতে। এই কারণে কিন্তু জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলির ক্ষেত্রমান ক্রমশ কী হয়ে গেছে? সংকুচিত হয়ে গেছে। ফলে অপেক্ষাকৃত দুর্বল প্রজাতিগুলি খাদ্য সংকটের কারণে কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষের বেআইনি কার্যকলাপ বৃদ্ধি। মানুষ দুর্মূল্য পশুজ উপাদান সংগ্রহের জন্য অরণ্য থেকে অতিমাত্রায় বেআইনিভাবে পশু পাখি, বৃক্ষ, ঔষধি লতা শিকার করছে এবং সেগুলো সংগ্রহ করার জন্যই কিন্তু বহু বন্য প্রজাতি ধীরে ধীরে কিন্তু হ্রাস পাচ্ছে। এরপরে রয়েছে কোনটা? দূষণের মাত্রা বৃদ্ধি। তো সাম্প্রতিককালে মানুষের যে জীবনযাত্রার মান বহু বছর ধরেই উন্নতি হচ্ছে একটু একটু করে, কিন্তু সম্প্রতি মানুষের জীবনযাত্রার মান যে অনেকটাই উন্নত হয়েছে, তার ফলে কিন্তু মানুষের যে জীবনধারণ পদ্ধতি সেটাও তো বদলে গেছে এবং সম্প্রতি কলকারখানা, মোটর গাড়ির সংখ্যা অতিরিক্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে কিন্তু বায়ু, মাটি এবং জল দূষণের মাত্রাও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর ফলস্বরূপ কী হচ্ছে? বাস্তুতান্ত্রিক ভারসাম্য যেমন বিঘ্নিত হয়ে যাচ্ছে, সেরকম সংবেদনশীল যে সমস্ত প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীরা রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এবার এটার সাথে, এই দূষণের সাথেই সম্পর্কিত আর একটা যে পয়েন্ট রয়েছে সেটা হলো কি? গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। শিল্পকেন্দ্র ও যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ কিন্তু আগে এতটা বেশি ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু এর পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে কিন্তু সমগ্র পৃথিবীব্যাপী যে উষ্ণতা, সেই উষ্ণতা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
তার ফলে জীববৈচিত্র্য বিনাশের কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে কি অরণ্য বিনাশ। জনসংখ্যার বৃদ্ধির কারণে কি হবে, অর্থনৈতিক কার্যাবলীকে সম্প্রসারিত করতে হবে এবং এই সম্প্রসারিত করার জন্যই মানুষ কি করবে, নির্বিচারে অরণ্য বিনাশ করবে। শুধুমাত্র অর্থনৈতিক কার্যাবলী সম্প্রসারণের জন্যই নয়, এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের থাকার জন্য এবং বাসস্থানের জন্যও কিন্তু অরণ্য নিধন হচ্ছে। আমরা এতক্ষণ মানুষের বিনাশকারী যে রূপটা, অর্থাৎ মানুষ জীববৈচিত্র্যকে কীভাবে বিনাশ করছে সেটা সম্পর্কে আমরা জানলাম। তাহলে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি সংরক্ষক রূপে মানুষ, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষ কিভাবে ভূমিকা পালন করছে। এই যে জীববৈচিত্র্যকে কিন্তু মানুষই বিনাশ করছে, আবার মানুষই কিন্তু সংরক্ষণ করছে। তো তোমরা একটা টার্ম সম্পর্কে কিন্তু আগেই জানো, যে সেটা হলো কি স্থিতিশীল উন্নয়ন বা হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রকৃতিতে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোকে আমরা এমনভাবে ব্যবহার করব যাতে সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মতো প্রকৃতির সম্পদকে ব্যবহার করেই গেলাম, ভবিষ্যতের জন্য কিছুই রাখলাম না, সেরকমভাবে কিন্তু আমরা কোনো প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করব না। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা যাতে মেটাতে পারে সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদের প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে এই যে উন্নয়ন যে প্রকল্পটা, এই প্রকল্পটা কার দ্বারা রূপায়িত হয়েছে? মানুষের দ্বারাই কিন্তু রূপায়িত হয়েছে। এই যে উন্নয়ন প্রকল্পটা, এই প্রকল্পটা কিন্তু একটা আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প, যার দ্বারা কিন্তু জীববৈচিত্র্যের কোনো ক্ষতি সাধন হবে না। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু স্থিতিশীল উন্নয়ন ধারণাটা বিশ্বের সর্বত্র চালু করার একটা প্রচেষ্টা চলছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো কি জিনগত বৈচিত্র্য বৃদ্ধি। সারা বিশ্ব জুড়ে যে ক্রমবর্ধমান জনসংখ্যা বেড়ে চলেছে তার সাথে তাল রেখেই কিন্তু বিপুল এই জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে মানুষ উচ্চ ফলনশীল সংকর জাতীয় যে শস্য যেমন কি ধান, গম, মিলেট প্রভৃতির কিন্তু চাষ করছে। এর ফলে কিন্তু জিনগত বৈচিত্র্যের প্রসার ঘটছে। এরপরে রয়েছে প্রজাতিগত বৈচিত্র্য। অধিক খাদ্য উৎপাদন এবং মুনাফা লাভের জন্য কিন্তু মানুষ বাণিজ্যিকভাবে সংকর প্রজাতির গরু, ছাগল, ভেড়া, মাছ, শূকর, মুরগি, উট প্রভৃতির ব্যাপকভাবে কিন্তু উৎপাদন করছে। ফলে প্রজাতিগত বৈচিত্র্যও কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থেও কিন্তু মানুষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে বসুন্ধরা সম্মেলন আয়োজিত হয়েছিল। এই সম্মেলনে 21 শতকে পরিবেশকে রক্ষা করতে মানবজাতির 21টি কর্মসূচির দলিল প্রবর্তন করা হয়, যা এজেন্ডা 21 নামে কিন্তু পরিচিত। এরপরে রয়েছে জীববৈচিত্র্য আইন প্রবর্তন। সমগ্র বিশ্বে জিনগত সম্পদ ও মেধাগত সুরক্ষা বজায় রাখতে 2002 খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য আইন কিন্তু প্রবর্তিত হয়েছে। এরপরে রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ। 1971 খ্রিস্টাব্দে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, যেটাকে সংক্ষেপে কি বলা হয়, ম্যাব, MAB, তিনটেই কিন্তু ক্যাপিটাল লেটারে, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানকারী বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য সঠিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে সংরক্ষিত জীবমণ্ডল অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ গঠনের উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছে। এবং বর্তমানে সমগ্র পৃথিবীতে এরূপ সংরক্ষিত জীবমণ্ডলের সংখ্যা প্রায় কটা? 300টা। তার মধ্যে ভারতের একটা রয়েছে যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জীবমণ্ডল, সেটা কোনটা? সুন্দরবন অঞ্চল। জীববৈচিত্র্যের সংরক্ষক রূপে মানুষের ভূমিকা এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছিল। তো আজকে আমরা যেটা পড়ব বা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলসমূহ। অর্থাৎ
কি উপায় বা পদ্ধতি অবলম্বন করলে এই জীববৈচিত্র্য সংরক্ষণ করা যাবে, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো সমগ্র বিশ্বে মানবজাতিকে অস্তিত্বের সংকট থেকে বাঁচাতে এই জীববৈচিত্র্য সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয়। তো জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে কতগুলো পদ্ধতি অবলম্বন করা উচিত, সেই পদ্ধতিগুলো একে একে বলবো এবং তার সাথে আলোচনাও করব। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে কি জাতীয় ভূমি ব্যবহার নীতি প্রণয়ন। জাতীয় স্তরে সঠিক ভূমি ব্যবহার নীতি নির্ধারণ ও প্রয়োগের মাধ্যমে জীববৈচিত্র্যের সংরক্ষণ করা কিন্তু আবশ্যক। থাকার জায়গা অর্থাৎ আবাসস্থল, অরণ্য, উপকূলভূমি, কৃষিক্ষেত্র প্রভৃতি পরিবেশগত সম্পদগুলোকে সঠিকভাবে ভূমি ব্যবহারে প্রয়োগ করলে জীববৈচিত্র্যের অবলুপ্তির সম্ভাবনা হ্রাস কিন্তু অনেকটা কমে যায়। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি সঠিক সংরক্ষণ পরিকল্পনা। আমরা পরিকল্পনার জন্যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছি ঠিকই, কিন্তু সেই পদ্ধতিটা কি আদতেও সঠিক নাকি সঠিক নয়। তো জীববৈচিত্র্যকে অবলুপ্তির হাত থেকে উদ্ধারের জন্য সংরক্ষণমূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক। উত্তর আমেরিকা, ইউরোপ ও রাশিয়াতে অরণ্য উদ্যান, বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল, নির্জন অঞ্চল প্রভৃতি গড়ে তোলা হয়েছে এই উদ্দেশ্যে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বাস্তুতন্ত্র সংরক্ষণ। বাস্তুতন্ত্র সংরক্ষণ বলতে বাস্তুতন্ত্র গঠনকারী প্রজাতিসমূহের সংরক্ষণকে বোঝায়। তাই কোনো প্রাকৃতিক বাসভূমিকে উপযুক্তভাবে সংরক্ষণ করলেই বাস্তুতন্ত্র সংরক্ষণ করা কিন্তু সম্ভব। এরপরে যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে কি সর্বাঙ্গীন ভূদৃশ্য পরিকল্পনা গ্রহণ। জীববৈচিত্র্য সংরক্ষণে এক সার্বিক পরিকাঠামো প্রয়োজন, যেখানে সরকারি, বেসরকারি ও বিভিন্ন বাণিজ্যিক পর্যায়ের সমস্ত মানুষদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বিরাজ করবে। পঞ্চম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি বিপন্ন ভূদৃশ্য ব্যবস্থাপনা। যে সমস্ত প্রাকৃতিক বাসভূমি, যেমন বলতে পারো অরণ্য, সেইগুলো বিনাশ করে বসতি এবং কৃষিজমি গড়ে তোলা হয়েছে, সেখানে সৃজনশীল পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ভূদৃশ্যের পরিবর্তন ঘটিয়ে কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব। এরপরে 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রজাতি সংরক্ষণ। বিপন্ন ও বিপদসংকুল জীব প্রজাতিকে সংরক্ষণ করার জন্য কিন্তু বেশ কিছু কৌশল গ্রহণ করা দরকার এবং গ্রহণ করা হয়েছেও, যার দ্বারা হচ্ছে কি এই জীববৈচিত্র্য সংরক্ষণ করা যেতে পারে। এই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যে কৌশল বা পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাকে কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ আর দ্বিতীয়টা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এই যে ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণ, একে আবার কতগুলো উপভাগে ভাগ করা যায়। তো ইন সিটু সংরক্ষণকে মূলত 5টা ভাগে ভাগ করা যায়। কি কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, সুরক্ষিত বনাঞ্চল আর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্স সিটু সংরক্ষণকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জিন ও বীজ ব্যাংক। আমি যে এই শ্রেণীবিভাগের কথাটা বললাম, এই শ্রেণীবিভাগটা কিন্তু অবশ্যই ছকের আকারে লিখতে হবে এবং তারপরে প্রতিটা পয়েন্ট সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করতে হবে। তো এই যে প্রথম যেটা আমি বললাম ইন সিটু সংরক্ষণ, তাকে বাংলায় কি বলা হচ্ছে? অন্তঃক্ষেত্রীয় বা সস্থানিক সংরক্ষণ। তো এটা বলতে কি বোঝায়? তো ইন সিটু সংরক্ষণ বা ইন সিটু রিজার্ভেশনের অর্থ হচ্ছে অন সাইট রিজার্ভেশন, অর্থাৎ যখন কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে
বেঁচে থাকার ও বংশবৃদ্ধি করার সমস্ত সুযোগ সহ যখন সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি অন্তঃক্ষেত্রীয় বা সস্থানিক সংরক্ষণ বা ইনসিটু সংরক্ষণ। উদাহরণ হিসাবে কি বলা যায়, রয়্যাল বেঙ্গল টাইগারকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ সুন্দরবনে সংরক্ষণ করা হলো ইনসিটু সংরক্ষণ। এই ইনসিটু সংরক্ষণ কেন করা হচ্ছে বা এটা করার উদ্দেশ্যটাই বা কী? প্রথম উদ্দেশ্য হলো বিপদগ্রস্ত বা লুপ্তপ্রায় জীব প্রজাতিকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে বিপদ অপসারণের দ্বারা অর্থাৎ বিপদ যাতে না আসে সেই রকম ব্যবস্থা অবলম্বন করে সংরক্ষণ করা, যাতে ওই জীবটি নিজস্ব পরিবেশে পুনরায় সঞ্জীবিত হতে পারে। দ্বিতীয় যেটা রয়েছে, বিপন্ন জীব প্রজাতিকে মানুষের অনুপ্রবেশ ও ক্ষতিসাধন থেকে বাঁচানো, অর্থাৎ যে জীব প্রজাতিগুলো ক্রমে ক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে সেই জীব প্রজাতিগুলো যাতে মানুষের দ্বারা আক্রান্ত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেখান থেকে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা। কতগুলো পদ্ধতির কথা আমি আগে বলেছিলাম, 5টা পদ্ধতি। তার মধ্যে প্রথম পদ্ধতি কোনটা রয়েছে? জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান বলতে কি বোঝাচ্ছে? ন্যাশনাল পার্ক। তো জাতীয় উদ্যান হলো সরকার দ্বারা অধিকৃত ও নিয়ন্ত্রণাধীন একটি বনাঞ্চল, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য সহ সব ধরনের বন্যপ্রাণী ও বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের একটা ব্যবস্থা করা হয়। উদাহরণ হিসাবে কি বলা যায়, 2012-13 সালে প্রকাশিত বন মন্ত্রকের প্রতিবেদন অনুসারে ভারতে জাতীয় উদ্যানের সংখ্যা ছিল 112টা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা রয়েছে, সেইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান, অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান, কেরলের পেরিয়ার জাতীয় উদ্যান প্রভৃতি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য যেটা বলতেই হয় যে পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যান। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি অভয়ারণ্য। যে বনাঞ্চল রাজ্য সরকার আইনের মাধ্যমে বন্যপ্রাণী হত্যা বা শিকার করা এবং জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে বিভিন্ন গবেষণার স্বার্থে প্রবেশের অনুমতি দেয়। সাধারণ মানুষ ঢুকতে পারবে না, কিন্তু কোনো মানুষ যদি গবেষণার জন্য প্রবেশের অনুমতি নিয়ে আসেন তবে কিন্তু তাকে ঢুকতে দেওয়ার এখানে সুবিধা রয়েছে। সেই বনাঞ্চলকেই আমরা কি বলছি? অভয়ারণ্য। যেমন কি বলতে পারি, বনমন্ত্রক প্রকাশিত প্রতিবেদন অনুসারে 2013 খ্রিস্টাব্দে ভারতে অভয়ারণ্যের সংখ্যা কত ছিল? 515টা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুজরাটের গির অভয়ারণ্য, মহারাষ্ট্রের মেলঘাট অভয়ারণ্য আর হচ্ছে ঝাড়খণ্ডের পালামৌ অভয়ারণ্য। এরপরে তৃতীয় যে ভাগটা ছিল ইনসিটু সংরক্ষণের, সেটা হচ্ছে কি সংরক্ষিত বনাঞ্চল অর্থাৎ রিজার্ভ ফরেস্ট। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে বনাঞ্চলে কাঠ কাটা, শিকার করা, গৃহপালিত পশুচারণ সরকারের বিশেষ অনুমতি ছাড়া একেবারেই নিষিদ্ধ, তাকে বলা হচ্ছে কি সংরক্ষিত বনাঞ্চল। যেমন হচ্ছে কর্ণাটকের হনুমান সাগর বা হানাম সাগর একটা সংরক্ষিত অরণ্য, আবার কেরলের শোলায়ার সংরক্ষিত অরণ্য প্রভৃতি। চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত বনাঞ্চল। ভারতীয় অরণ্য আইন অনুসারে যেটা প্রকাশিত হয়েছিল 1997 সালে, সেই অনুযায়ী যে সমস্ত অরণ্যাঞ্চলে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া অরণ্যের বাকি ক্ষেত্রে জনসাধারণের অধিকার অবাধ থাকে, সেই সমস্ত অরণ্যাঞ্চলকে কি বলা হচ্ছে? সুরক্ষিত বনাঞ্চল। এরপরে পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ। যে স্থান বা অঞ্চল বাস্তুতন্ত্র কেন্দ্রিক এবং
সমগ্র বাস্তুতন্ত্রের সকল জীব প্রজাতিকে যে অঞ্চলে সংরক্ষণ করা হয় তাকেই আমরা কি বলছি? সংরক্ষিত জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার রিজার্ভ। 1975 খ্রিস্টাব্দে ইউনেস্কোর মানুষ ও বায়োস্ফিয়ার কার্যক্রমের অঙ্গ হিসাবে বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণাটা সৃষ্টি হয়েছিল। উদাহরণ হিসাবে কি বলতে পারি? 2011 খ্রিস্টাব্দে প্রকাশিত পরিবেশ মন্ত্রকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ভারতে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। তার মধ্যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, মানস বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতি উল্লেখযোগ্য কয়েকটা বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ। এগুলোর মধ্যে 1986 খ্রিস্টাব্দে গড়ে ওঠা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে পরীক্ষায় কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আসতেই পারে যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি এবং সেটা কত সালে গড়ে উঠেছিল। তাহলে সেটা কোনটা? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং কত সালে গড়ে উঠেছিল? 1986 খ্রিস্টাব্দে। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের কথা আমি বললাম তার কিন্তু 3টে অঞ্চল রয়েছে। কি কি? কোর অঞ্চল, বাফার অঞ্চল আর হচ্ছে ট্রানজিশন অঞ্চল। তো কোর অঞ্চল কোনটা? এটা বায়োস্ফিয়ার রিজার্ভের একদম কেন্দ্রীয় অঞ্চল, অর্থাৎ সেন্ট্রালে রয়েছে এই অঞ্চলটা। আইনগতভাবে এই অঞ্চলটা বা এই এলাকাটা সুরক্ষিত এবং এখানে মানুষের সক্রিয়ভাবে অংশগ্রহণ কিন্তু সম্ভব নয়। দ্বিতীয় যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে কি? বাফার অঞ্চল। কোর অঞ্চলকে পরিবৃত করে কিন্তু রয়েছে এই বাফার অঞ্চল, অর্থাৎ কোর অঞ্চল ভিতরে, তার বাইরে রয়েছে কে? বাফার অঞ্চল। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং এখানে গবেষণা এবং শিক্ষামূলক কাজ সীমিত মাত্রায় অনুমোদন করা হয়েছে। আর তৃতীয় যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে কি? ট্রানজিশন অঞ্চল। আমরা যদি একটা বিন্দুকে কেন্দ্র করে 3টে সার্কেল আঁকি তাহলে একদম মাঝখানের যে সার্কেলটা হবে সেটা হচ্ছে কি? কোর অঞ্চল। তার বাইরের সার্কেলটা হবে কি? বাফার অঞ্চল। আর একদম বাইরের দিকে যে অঞ্চলটা হবে সেটা হচ্ছে ট্রানজিশন অঞ্চল। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে কে? এই ট্রানজিশন অঞ্চল। এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ পরিচালন ব্যবস্থা করা হয়। মানুষজনের সাহায্যে বসতি স্থাপন, বনায়ন ও শস্যায়ন এখানে অনুমোদিত হয়েছে। অর্থাৎ এই কাজগুলো কি কি? বসতি স্থাপন, বনায়ন এবং শস্যায়ন এখানে করার জন্য অনুমোদন পাওয়া গেছে। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান কাজ কি? প্রধান কাজ মূলত 3টি। কি কি? সংরক্ষণ, ইকোবিকাশ আর হচ্ছে বিজ্ঞানসম্মত গবেষণামূলক কর্মসূচি। তো প্রথম যেটা বললাম সেটা হচ্ছে কি? সংরক্ষণ। বাস্তুতন্ত্র সংরক্ষণই হবে বায়োস্ফিয়ার রিজার্ভের মূল কাজ। এছাড়াও ভূমি বা জমি, প্রজাতি এবং জেনেটিক সম্পদকে সংরক্ষণ করার কাজেও কিন্তু এই বায়োস্ফিয়ার রিজার্ভ বিশেষভাবে অংশগ্রহণ করে থাকে। এরপরে রয়েছে ইকোবিকাশ। বাস্তুতান্ত্রিক ও অর্থনৈতিক বিষয়ের মেলবন্ধন স্থাপনের মাধ্যমে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য কিন্তু এই বায়োস্ফিয়ার রিজার্ভ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে রয়েছে বিজ্ঞানসম্মত গবেষণামূলক কর্মসূচি। বাস্তুতান্ত্রিক পরিবেশ সংরক্ষণ এবং বাস্তুতান্ত্রিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহারের জন্য গবেষণামূলক কাজকে ত্বরান্বিত করে কে? এই বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? এই যে ইনসিটু সংরক্ষণের কথা আমি বললাম এবং তার যে বিভিন্ন উপভাগগুলো সম্পর্কে বললাম, এই ইনসিটু সংরক্ষণের গুরুত্ব কী? ইনসিটু সংরক্ষণের গুরুত্ব হলো নানা রকম সংরক্ষিত এলাকায় প্রাকৃতিক পরিবেশ ও তার বাস্তুতন্ত্রকে রক্ষা করা এই পদ্ধতির মাধ্যমে সম্ভব হয়। এই সংরক্ষণের মাধ্যমে কৃষি বৈচিত্র্য ও গৃহপালিত প্রজাতির সংরক্ষণ করা হয়। বিপদগ্রস্ত লুপ্ত প্রজাতির পুনরুদ্ধার করাও এই সংরক্ষণ পদ্ধতির একটা বিশেষ দিক। এই সংরক্ষণের মাধ্যমে
পরিবেশের পুনঃস্থাপন করা সম্ভব হয়। জীববৈচিত্র্য সংরক্ষণের দ্বিতীয় যে পদ্ধতি সেটা কি বলেছিলাম? এক্সিটু সংরক্ষণ। এবং এই এক্সিটু সংরক্ষণের আবার কতগুলো উপভাগ ছিল। কি কি সেগুলো? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, আর হচ্ছে জিন ও বীজ ব্যাংক। তো এই এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়? জীববৈচিত্র্যকে, যার মধ্যে কারা রয়েছে? উদ্ভিদ এবং প্রাণী জগৎ, এদেরকে তাদের স্বাভাবিক আবাস থেকে দূরে অন্য কোনো কৃত্রিম আবাসে নমুনা হিসাবে যখন সংরক্ষণ করা হবে, যে পদ্ধতির মাধ্যমে, তাকেই আমরা কি বলবো? এক্সিটু সংরক্ষণ। যেমন কি, বিভিন্ন উদ্ভিদ প্রজাতিকে বোটানিক্যাল গার্ডেনে এবং বিভিন্ন প্রাণী প্রজাতিকে চিড়িয়াখানায় কৃত্রিম পরিবেশে রেখে সংরক্ষণ। অর্থাৎ ধরো হাতি বা হচ্ছে বাঘ যেরকম পরিবেশে থাকে সেই রকম পরিবেশ থেকে তাদেরকে নিয়ে আসা হলো, নিয়ে এসে কোনো একটা কৃত্রিম আবাস, সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করা হলো। কেন? যাতে তারা অবলুপ্ত না হয়ে যায় বা মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় বা চোরা শিকারির দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন গ্রহণ করা হচ্ছে বা এই পদ্ধতির উদ্দেশ্যটা কী? কোনো জীবপ্রজাতির সুরক্ষার ব্যবস্থা তার স্বাভাবিক আবাসে যখন করা সম্ভব না হয়, তখন তাকে অন্য পরিবেশে এনে সুরক্ষা দানের ব্যবস্থা করা হয়। প্রয়োজন হলে কোনো বিপন্ন প্রজাতির জন্য কৃত্রিমভাবে তার উপযোগী পরিবেশ সৃষ্টি করে ওই প্রজাতির অস্তিত্ব রক্ষাই হচ্ছে এই মাধ্যমের একটা বিশেষ উদ্দেশ্য। এই যে এক্সিটু সংরক্ষণ, তার তিনটে পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটা কী ছিল? চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা ও অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে সংরক্ষণ। বিভিন্ন বিপন্ন ও বিরল প্রজাতির প্রাণীকে চিড়িয়াখানার কৃত্রিম পরিবেশে বা অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে বিভিন্ন জলজ প্রাণীকে রক্ষণাবেক্ষণ করা হয়। অনেক সময় বিপন্ন প্রাণীকে এভাবে সংরক্ষণ করার পর তাকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়েও দেওয়া হয়। যেমন সুন্দরবনের বিপন্ন প্রাণী প্রজাতি রয়্যাল বেঙ্গল টাইগারকে আলিপুর চিড়িয়াখানায় সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে সংরক্ষণ। বিভিন্ন বিলুপ্ত প্রায় ও বিরল উদ্ভিদ প্রজাতিকে এবং ভেষজ গুণযুক্ত উদ্ভিদকে বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। প্রয়োজন মতো কৃত্রিম পদ্ধতিতে এদের বংশবৃদ্ধির ব্যবস্থাও এখানে করা হয়ে থাকে। যেমন হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে বহু বিরল প্রজাতির উদ্ভিদকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। এবার তৃতীয় যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে কি? জিন ও বীজ ব্যাংক। শুক্রাণু ব্যাংক, ডিম্বাণু ব্যাংক, বীজ ব্যাংক প্রভৃতিকে প্রধানত জিন ব্যাংক বলে। তাহলে যদি বলে জিন ব্যাংক বলতে কী বোঝো, তাহলে কী লিখতে হবে? শুক্রাণু ব্যাংক, ডিম্বাণু ব্যাংক ও বীজ ব্যাংককে একত্রে কী বলা হচ্ছে? জিন ব্যাংক। এই প্রকার সংরক্ষণে উদ্ভিদের বীজ, পরাগরেণু, বিভিন্ন প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণু তথা জার্মপ্লাজম, উদ্ভিদ ও প্রাণীর ভ্রূণ প্রভৃতিকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। সাধারণত অতি শীতল সংরক্ষণ ব্যবস্থায় যেসব সংরক্ষণ করা হয় তাকে ইন ভিট্রো সংরক্ষণ বলে। এই রকমই এক প্রকার সংরক্ষণ হলো ক্রায়ো সংরক্ষণ। এক্ষেত্রে পরাগ, শস্যবীজ, গাছের অঙ্গজ জননকারী অংশ প্রভৃতিকে প্রায় -196